দোকানি থেকে ঠিকানা বুঝে নিয়ে আয়ান চৌধুরী বাইরে চলে আসলো। শরীরটা খুব খারাপ লাগছে, তাই এখন ওদিকে না যাওয়াই ভালো। মাথায় একসাথে বেশি প্রেশার পড়লে আবারও সমস্যা হতে পারে। সাইকোলজিস্ট আনোয়ার হোসেন বারবার করে সাবধান করে দিয়েছেন। আয়ান আর ওদিকে না গিয়ে বাইকে করে হোস্টেলে চলে আসলো। গত রাতে ভালো করে ঘুমও হয়নি, তার উপর আজ যেটা হলো, এখন নিজের উপর বেশি প্রেশার ক্রিয়েট না করে বিশ্রাম নেওয়াটাই উত্তম। পরের দিন সকালে ইনসিয়া ডাইনিং রুমে সিয়ানকে নিয়ে বসে আছে। নাজমানটি রান্না করার জন্য সবজি কাটছে আর ইনসিয়ার সঙ্গে গল্পগুজব করছে। এর মধ্যে মৃদুল এসে উপস্থিত হলো সেখানে। মৃদুলকে এখানে দেখার পর হকচকিয়ে গেল ইনসিয়া। মৃদুল অন্তদন্ত হয়ে ভেতরে এসে বলল, ইনসিয়া, তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে। মৃদুল স্যার, আপনি এখানে কিভাবে আসলেন? সব বলবো, একটু ভেতরে চলো। আন্টি, আমি একটু আসছি। ইনসিয়া মৃদুলকে সাথে নিয়ে উপরে আসলো। মৃদুল সিয়ানকে কোলে নিতে চাইলে সিয়ান ইনসিয়াকেই আঁকড়ে ধরল। অপরিচিত মানুষের কাছে সে যায় না। এবার বলুন স্যার, কি বলবেন? আয়ান কোথায় জানো তুমি? উনি তো দেশের বাইরে গেছেন কোনো একটা কাজে। না, আয়ান মিথ্যা বলেছে তোমাকে। ও চট্টগ্রামে আছে এখন। কি? আয়ান চট্টগ্রাম গেছে, আমাদের কাউকে জানায়নি। আয়ানের মতিগতি সুবিধার লাগছে না আমার কাছে। ওর মাথায় কি চলছে আল্লাহ ভালো জানায়। কিন্তু ভয়ের ব্যাপার হলো, ওখানে যাওয়ার পর ওর কোনো ক্ষতি না হয়ে যায়। ক্ষতি? চট্টগ্রামে আয়ানের পুরনো অনেক মেমোরিজ রয়েছে। ওখানে যাওয়ার পর যদি প্যানিক অ্যাটাক হয় তাহলে তো বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। ওখানে তো আয়ানের শত্রুর অভাব নেই। আয়ানের সাথে সবসময়ই ওর পার্সোনাল রিভলভার থাকে। বাই এনি চান্স ওটা যদি কারো হাতে পড়ে যায় তাহলে সেটা দিয়ে কোনো ক্রাইম হলে অনেক বড় প্রবলেম। তুমি বুঝতে পারছো তো বিষয়টা? ইনসিয়া চিন্তাগ্রস্ত হয়ে দুপা পিছিয়ে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। ইনসিয়ার অবস্থা দেখে মৃদুল সিয়ানকে জোর করে নিজের কোলে নিল। সিয়ান কান্না করছে দেখে মৃদুল তাকে মেঝেতে ছেড়ে দিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিল। মোবাইলে গান বাজছে, তাই বাচ্চাটা সেটা পেয়ে কান্না থামিয়ে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইনসিয়া কিছুক্ষণ চুপ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সব আমার জন্য হয়েছে। আমি রাগের মাথায় সেদিন অনেক কথা শুনিয়েছিলাম ওনাকে। আমার মনে হয় উনি নিজের স্মৃতি ফেরানোর জন্য চট্টগ্রামে গেছেন। আজকাল ওনার আচার আচরণ কথাবার্তা বেশ সন্দেহজনক লাগে। রওনা দেওয়ার আগেও উনি বলেছিলেন প্রশ্নের উত্তরগুলো বের করে তারপর আমার সামনে আসবেন, কিন্তু আমি এসবের প্রতি কোনো গুরুত্ব দেইনি। এখন বুঝতে পারছি মনে মনে এসব প্ল্যান করে রেখেছিলেন উনি। তুমি বলতে চাইছো আয়ানের মেমোরি ফিরতে শুরু করেছে? মনে হয়, তবে আই এম নট শিওর। মেমোরি না ফিরলেও উনি হয়তো নিজের পরিচয় নিয়ে দোটানায় আছেন। আর আমার কথাগুলো শুনে উনি হয়তো আরও বেশি উতলা হয়ে গেছেন সত্যিটা জানার জন্য। কিছু একটা করতে হবে ইনসিয়া। এমন যদি হয় তাহলে অনেক খারাপ হয়ে যাবে। আয়ান অনেক বেশি হিংস্র হয়ে উঠবে। আয়ানকে সামলানোর জন্য ওর কাছাকাছি যাওয়া প্রয়োজন, কিন্তু আমি তো ওর লোকেশনটাও ট্র্যাক করতে পারছি না। আমি যাব ওখানে। আমি জানি আইন চৌধুরী কোথায় কোথায় যেতে পারে। আমি চেক করি হোক ওনাকে খুঁজে বের করবই। কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়? হবে না, আইন চৌধুরীর কোনো ক্ষতি হতে দেব না আমি। আজকাল ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই আমি, উনি যেমনই করুক না কেন। কিন্তু আমার প্রতি যে ওনার দুর্বলতা আছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আর সিয়ানকে তো উনি অসম্ভব ভালোবাসে। আপনি বিশ্বাস করবেন না, সিয়ানকে পেয়ে আইন চৌধুরী কতটা অস্বাভাবিক আচরণ করেছে। বাবা ছেলের খুনসুটি দেখে আমি নিজেও অবাক হয়েছি। আইন চৌধুরী সিয়ানের সাথে সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি ওনার মধ্যে বাচ্চা সুলভ আচরণটা কখনো দেখব। ওনাকে দেখে কেউ বলতে পারবে না এই লোকটা পার্সোনালি এত রাগী একজন মানুষ। তাহলে এটা মানতে হবে, ছেলের প্রতি বাবার ভালোবাসা সৃষ্টিকর্তার প্রদত্ত। তাছাড়া এত রাগী একজন মাফিয়া পরিচয় না জেনেও নিজের বাচ্চার সাথে এভাবে মিশে যেতে পারে। সিয়ান তো ওর বাবাকে ছাড়া কিচ্ছুই বোঝে না। ওনার কাছে গেলে আমার ছেলেটা আমার কাছেও আসতে চায় না। এটা হলো বাবা ছেলের ভালোবাসা। আচ্ছা, তুমি এই বাড়িতে কেন? ইনসিয়া তখন সবকিছু খুলে বলার পর মৃদুল বলল, এবার আমি নিশ্চিত আয়ান নিজের সত্যটা জানার জন্যই চট্টগ্রামে গেছে। আয়ান বিশ্বাস করে ওই রায়ান চৌধুরী, তাই তো তোমাদের নিরাপত্তার জন্য ওর বাড়িতে এনে রেখেছে। তোমার ফোন বন্ধ কেন? 2 দিন যাবৎ কল করেও তোমাকে ফোনে পাচ্ছে না। উনি যাওয়ার আগে সব ধরনের নেটওয়ার্ক সিগন্যাল ডিসকানেক্ট করে দিয়ে গেছে। আমি যেন বাড়ির বাহিরে যেতে না পারি, তাই বাড়ির বাহিরে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করেছেন। কিন্তু আপনি কিভাবে জানেন?
আমি এখানে আছি? তোমাকে ফোনে না পেয়ে অনেক টেনশন হচ্ছিল। কোনো উপায় না পেয়ে সকালে বস্তিতে গিয়েছিলাম তোমার খোঁজ খবর নিতে। পরে তোমার চাচা আমাকে এই বাড়ির অ্যাড্রেসটা দিতেই আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি। অবশ্য প্রথমে অবাক হয়েছিলাম তোমাকে এখানে দেখে। আয়ান চৌধুরীর তো বিশ্বাস নেই, তাই আমি চাচা চাচিকে অ্যাড্রেস দিয়ে এসেছিলাম। এনিওয়ে, আমি আজকে চট্টগ্রামে যাব। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। বেশি দেরি করলে আরও কত কি হয়ে যাবে আল্লাহই জানে। তোমার কি পাসপোর্ট আছে? থাকলে বলো, আমি ইমার্জেন্সি টিকিটের ব্যবস্থা করছি। আয়ানের পার্সোনাল প্লেন, ওর পারমিশন ছাড়া কখনোই বের করা যাবে না। আমি তো কখনো দেশের বাইরে যাইনি, তাই পাসপোর্টও করা হয়নি। আর আমার তো সামর্থ্য কোথায় বলুন যে দেশের বাইরে প্লেনে যাতায়াত করব? এখন পাসপোর্ট করতে দিলে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে। টাকা ঘুষ দিলেও মিনিমাম 1 সপ্তাহ সময় তো লাগবেই। অবশ্য এনআইডি কার্ড দিয়েও ন্যাশনাল প্লেনগুলোতে পসিবল। তোমার এনআইডি কার্ড থাকলে সেটা দাও। আমার এনআইডি কার্ড হারিয়ে গেছে, পরে নতুন করে আর উঠানো হয়নি। এসব বাদ দিন, আমি বাসে করে যেতে পারবো। এতটুকু বাচ্চা নিয়ে বাসে ট্রাভেল করা উচিত হবে না। অনেকটা রাস্তা জার্নি করতে হবে। এনআইডি কার্ডের কোড মনে থাকলে সেটা বলো, আমি উঠিয়ে দিচ্ছি। প্লেনে গেলে তাড়াতাড়ি যেতে পারবে। খুব বেশি হলে ঘন্টাখানেক সময় লাগতে পারে। ঠিক আছে। অবশেষে আয়ান চৌধুরী সেই এলাকাতে আসলো যেখানে তারা ভাড়া বাসায় থাকতো। আয়ানকে দেখার পরপরই সেখানকার স্থানীয় লোকজন তাকে চিনে ফেলল। স্থানীয় লোকজনের সহায়তায় আয়ান তাদের ভাড়া বাসায় সামনে এসে উপস্থিত হলো। বাড়িটা সচোখে দেখার পর আবছা কিছু তার মাথায় আসলেও পুরোপুরি স্পষ্ট হচ্ছে না। মাথায় তীব্র যন্ত্রণা করছে। আয়ান চৌধুরীকে এখানে দেখে পাশের বাড়ির মহিলা এসে বলল, আবার এলাকায় ফিরে এসেছো তাহলে? কিন্তু তুমি একা কেন? সিয়া কোথায়? আপনি? ওমা, আমাকেও ভুলে গেছো দেখছি। ওই যে দেখছো, ওই বাড়িটাতেই থাকি। আমার নাম মাসুদা, চিনতে পারছো? আয়ানের চেহারার অভিব্যক্তি দেখে মহিলাটা বুঝতে পারল আর আয়ান চৌধুরী অর্থাৎ আয়ান তাকে চিনতে পারেনি। তাই সে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে বলল, বাদ দাও, চিনতে হবে না। আবারও বাড়ি ভাড়া নিবে নাকি? এই বাড়িতে 2টো ব্যাচেলার মেয়ে থাকে। এই সপ্তাহে চলে যাবে। তোমরা ভাড়া নিতে চাইলে বলো, আমি বাড়ির মালিককে জানাবো। তবে আগের থেকে 200 টাকা বেশি দিতে হবে। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাই বাড়িওয়ালা ঘর ভাড়াও বাড়িয়ে দিয়েছে। আমি বাড়ি ভাড়ার জন্য আসিনি, এমনি একটু প্রয়োজনে এদিকে এসেছিলাম। ওহ, তা সিয়া কি খবর? ভালো আছে তো? হুম। তোমাদের আর কি বলি, একদিনের মধ্যে কাউকে কিছু না জানিয়ে হুট করে চলে গেলে তোমরা। ফোন করেও আর পেলাম না, নম্বর বন্ধ। আয়ানের হাবভাব দেখে মহিলাটা প্রশ্ন করল, তোমার কি শরীর খারাপ লাগছে বাবা? আমাদের বাড়িতে এসে বসতে পারো। এই গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। না, আমি ঠিক আছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না ঠিক আছো। যেভাবে দুলছ, পড়ে যাবে তো। মাথা ঘুরছে নাকি? একটু। চলো আমাদের বাড়িতে চলো, একটু নাস্তা পানি খাও, ভালো লাগবে। শরীরটা অস্বাভাবিক খারাপ লাগায় না চাইতেও আয়ান মাসুদা নামের মহিলাটার বাড়িতে গেল। মাসুদা কিছু ফল, মিষ্টি আর পানি এনে দিলেও আয়ান সেগুলো মুখে নিল না। কিছু মুখে নিচ্ছ না যে? কিছু একটা খাও। আমাকে একটু পানি দিলেই হবে। এই তো এখানেই আছে, নাও। আমি মিনারেল ওয়াটার ছাড়া খাই না। মাসুদা তার ছোট নাতিকে পাঠালো 1 বোতল পানি কিনে আনার জন্য। এরপর সে আয়ানের উদ্দেশ্যে বলল, এখনো আগের মতোই আছো দেখছি। সিয়া সত্যি তোমার অভ্যাসটা খারাপ করে দিয়েছে। সিয়া? হসপিটাল থেকে তোমাকে বাড়িতে আনার পর ও কোনোদিন তোমাকে বাইরের খাবার খেতে দেয়নি, মিনারেল ওয়াটার ছাড়া পানি দেয়নি। এখন তুমি এসবই অভ্যস্ত হয়ে গেছো দেখছি। আচ্ছা, এখন কোথায় কাজ করছো? ইনসিয়া কি এখনো চাকরি করে? হুম। এটাই ভালো। দুজনে চাকরি করলে সংসারের আয় উন্নতি বাড়ে। একজনেরটা গুছায়া রাখবে আর আরেকজনেরটা খরচ করবে। এরই মধ্যে মাসুদার নাতি হাফ লিটারের পানির বোতল নিয়ে আসলে তিনি সেটা আয়ানের সামনে রেখে বলল, এই নাও বাবা, তোমার পানি। আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে আয়ান চৌধুরী বাইরে চলে আসলো। সে বাইরে আসার পর একজন অল্পবয়স্ক ছেলে তার কাছে এসে বলল, তুমি? আমি ওসব খাই না।
সিগারেট খান তো? চলেন দুজনে মিলে সিগারেট টানি। আরে ইমতিয়ার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ও আমাকে সবসময় ছোট ভাইয়ের মতোই দেখতো, সেই সূত্রে আমি আপনার শালা বলতে পারেন। আরও কিছু তথ্য পাওয়ার জন্য আয়ান তার সঙ্গে চলে আসলো। ছেলেটা একটা নির্জন গলিতে এসে আয়ানের হাতে একটা সিগারেট ও লাইটার ধরিয়ে দিল। এই নির্জন জায়গায় কেন আসলে? সাইড থেকে নর্দমার দুর্গন্ধ আসছে। এই জায়গাটা অনেক নিরিবিলি, তাই এখানেই আসলাম। আর কোথায় নর্দমার দুর্গন্ধ? আমাদের পায়ের নিচে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু একটু গন্ধ আসছে। ও ব্যাপার না। আয়ান কোনো কিছু না বলে সিগারেট ধরিয়ে টানতে শুরু করলো। এত পারার পর সিগারেটে টানতে বেশ ভালোই লাগছে তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছেলেটা বলতে শুরু করলো, তা ভালোই তো ব্যবসা সামলাচ্ছেন ভাইজান। এত দিক একসাথে হ্যান্ডেল করেন কিভাবে? মাথা শৈলে অনেক প্রেশার পড়ে, তাই না? সেটা তো পড়বেই। আপনার অনেক কষ্ট হয় তো, তাই না? চলুন না, আপনাকে একদম দুঃখ কষ্ট থেকে দূর করে দিই। মানেটা এখনই বুঝবেন। ছেলেটার কোনো কথা না বলে প্যান্টের পেছনের পকেট থেকে কিছু একটা বের করার চেষ্টা করলেও সেটা সেখানে পেল না। আয়ান চৌধুরী একটা ছুরি দেখিয়ে বলল, এটা খুঁজছিস? আয়ানের হাতে ছুরিটা দেখে ঘাবড়ে গেল ছেলেটা। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, নে ধর। আরে কিছু বলবো না আমি, নে এটা। ছেলেটা ভীতু দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আয়ান চৌধুরী নিজে জোর করে ছেলেটার হাতে ছুরিটা ধরিয়ে দিয়ে বলল, সামান্য একটা লাইভ সামলানোর ক্ষমতা নেই, আর তুই আসছিস আমাকে মারতে? ছেলেটা কোনো প্রত্যুত্তর না করে আয়ানের বুকে ছুরি মারতে উদ্যত হতেই আয়ান তার হাতটা মুচড়িয়ে ধরল। ইন্টেলিজেন্ট, বাট আমার সামনে এই লো ক্লাস বুদ্ধি কোনো কাজে আসবে না। এবার বল, কে পাঠিয়েছে তোকে? কেউ না, আমি তো এমনি এমনি। আয়ান আরো জোরে মুচড়িয়ে ধরতে ছেলেটা ব্যথায় আর্তনাদ করে উঠল। ঠিক করে উত্তর না দিলে শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। উত্তর দে। ছেলেটা কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে আয়ানের দিকে কেউ শুট করেই পালিয়ে গেল। গুলিটা এসে আয়ানের কাঁধের ঠিক একটু নিচে লেগেছে। আয়ান অন্যমনস্ক হতেই ছেলেটাও সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে গেল। মাত্রই এয়ারপোর্টে ল্যান্ড করেছে ইনসিয়া। আজ কতদিন পরেই ভূমিটা পা রাখল সে। এই শহরের সাথে তার কতই না সুন্দর মুহূর্তের স্মৃতি জড়িত রয়েছে, সেই সাথে রয়েছে কিছু কঠিন খারাপ স্মৃতি। সিয়ানকে কোলে নিয়ে ইনসিয়া এয়ারপোর্টের বাইরে আসলো। এরপর সে প্রিয়াঙ্কাকে কল করে তার বর্তমান ঠিকানা জেনে নিল। এই মুহূর্তে প্রিয়াঙ্কা ছাড়া কারোর সঙ্গে যোগাযোগ নেই, তাই ওর কাছে গিয়ে উঠতে হবে। ইনসিয়া প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করে অটোতে করে তার ভাড়া বাসায় আসলো। ইনসিয়াকে এখানে দেখে সেও বেশ খুশি। ইনসিয়া ভেতরে আসার পর সিয়ানকে বিছানায় শুয়ে দিল। ছেলেটা রাস্তাতেই ঘুমিয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা এক গ্লাস পানি ও ফল কেটে এনে বলল, শ্রেয়া নে একটু ফল খা, ঘরে ফ্রিজ নেই তো তাই বেশি কিছু রাখি না। এইসব করার কি প্রয়োজন ছিল? আমি কি ভিআইপি গেস্ট নাকি তোর? এই যে পানিতে হবে, গলাটা বড্ড শুকিয়ে গেছে রে। তুই কি আমার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এসেছিস? আয়ন চৌধুরীকে খুঁজতে। মানে? না মানে রায়ান চৌধুরীকে খুঁজতে। ওনার নাম আয়ন চৌধুরী। ওনার সব মেমোরি তো মনে নেই, তাই নিজেকে পুরোপুরি জানতে উনি কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এসেছে। বিপদ কোথায় উৎপেতে থাকে তা তো বলা যায় না। ওনার উপর যে বা যারা অ্যাটাক করেছিল তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। আবার যদি অ্যাটাক হয় তাহলে কি হবে? আর তুই জানিস না প্রিয়াঙ্কা, আয়ন চৌধুরী রেগে গেলে কেমন ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই ওনাকে সামলানোর জন্য ওনাকে খুঁজে পাওয়াটা অতি জরুরি। বুঝলাম। আচ্ছা এখন এগুলো খেয়ে একটু রেস্ট কর, বিকালে আমি আর তুই ভাইয়াকে খুঁজতে বের হব নে। কোথায় বা আর যাবে? গেলে তোদের পরিচিত জায়গাগুলোতেই যাবে। আমিও সেটাই ভাবছি, কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। ভাইয়াকে চোখে হারাচ্ছিস মনে হচ্ছে। কি ভালোবাসা ভাই। আজে বাজে কথা বলিস না। আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তুই বুঝবি না। সারাটা জীবন আমি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেলাম, এতটুকু শান্তি পেলাম না। যখনই মনে করি একটু সুখের মুখ দেখব, তখনই সেটা হারিয়ে যায়। দুপুর পর ইনসিয়া একাই বের হলো আয়ান চৌধুরীকে খোঁজার উদ্দেশ্যে। এই গরমের মধ্যে বাচ্চা কোলে নিয়ে চলাফেরা করা অনেক কঠিন, তাই সিয়ানকে প্রিয়াঙ্কার কাছে রেখে এসেছে সে। জানা কথা সিয়ান অনেক কান্নাকাটি করবে, তবু ওর জন্য বাড়িতে থাকাই ভালো। ইনসিয়া বেশ কয়েকটা জায়গা খোঁজাখুঁজি করেও আয়ান চৌধুরীর হদিশ পেল না। সে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর পার্স থেকে নিজের পুরনো সিমটা বের করলো। সিমটা সে সযত্নে পার্সের মধ্যে রেখে দিয়েছিল। ইনসিয়া সিমটা মোবাইলে তোলার পর পুরনো সেভ করা নম্বরগুলো কন্ট্যাক্টে চলে আসলো। ইনসিয়া খুঁজে খুঁজে ওয়ার্ড বয় রিপনকে কল করলো। দীর্ঘদিন পরে ইনসিয়ার নম্বর থেকে কল আসায় অবাক হলো রিপন। সে দ্রুত কল রিসিভ করতে ইনসিয়া বলল, আয়ন চৌধুরী কি হসপিটালে আছে? আয়ন চৌধুরী?
হ্যাঁ মানে আমি আসলে রায়ান চৌধুরীর কথা জিজ্ঞাসা করছি। রায়ান ভাই তো গত পরশুদিন এসেছিল। আজ? না কিন্তু কেন, কি হয়েছে? তোমার ভয়েস এরকম লাগছে কেন, আর এতদিন পর? আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখছি। ইনসিয়া কল কেটে দিয়ে আরও চিন্তিত হয়ে গেল। এর মধ্যে মৃদুল কল দিতেই কল রিসিভ করলো ইনসিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আয়নের খোঁজ পেয়েছো? না, আমি চেষ্টা করছি ওনাকে খোঁজার। সাবধানে চলাফেরা করো, তোমাকে কেউ ফলো করতে পারে। মানে? জনসমাগমের মধ্যে থাকো, নির্জন কোথাও যাবে না, তোমার ওপর অ্যাটাক হতে পারে। কি বলছেন এসব? কি হয়েছে বলবেন কি? পরে সব বলবো, এখন এত কিছু বলার সময় নেই। তুমি আয়ানকে খুঁজে বের করো। আয়ান তোমার সাথে থাকলে কোনো বিপদ হবে না। মৃদু স্যার, আপনি কি আমার থেকে কিছু গোপন করছেন? ইনসিয়া প্রশ্ন করলেও মৃদুল কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। মৃদুলের আচরণটা বেশ সন্দেহজনক লাগছে ইনসিয়া নিকট। সে বুঝতে পারছে না মৃদুল তার থেকে কি গোপন করার চেষ্টা করছে, আর কেই বা তাকে ফলো করছে। ইনসিয়া এদিক ওদিক তাকিয়েও সন্দেহজনক কাউকে লক্ষ্য করলো না। এত ঘোরাঘুরি করার পর ইনসিয়ার গলাটাও শুকিয়ে গেছে, তাই সে একটা চা স্টলে আসলো পানি খাওয়ার জন্য। এখানে ফ্রিতেই বিশুদ্ধ পানি পাওয়া যাবে। ইনসিয়া গ্লাসে পানি ঢেলে নিয়ে একদমে পুরো পানি শেষ করলো। এরপর আবারও পানি ঢালতে গেলে একজন লোক ইনসিয়ার কাছে এসে বলল, আরে সিয়ানা, কখন আসলে? ইনসিয়া তাকিয়ে দেখে এই লোকটা তারই পুরনো প্রতিবেশী। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই তো সকালে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছো? মেডিকেলে যাওনি? রাহেন কেমন আছে এখন? মানে রায়ান চৌধুরী মেডিকেলে? কেন, তুমি জানো না? আরে সকালে কে যেন রায়ানকে গুলি করেছিল, আমরাই তো ধরাধারি করে ওকে মেডিকেলে নিয়ে গেলাম। থ্যাংক ইউ আঙ্কেল, আমি পরে আপনার সঙ্গে দেখা করব। ইনসিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে অটো ডেকে তাতে উঠে বসলো। লোকটা চিল্লিয়ে বলল, আরে ওয়ার্ড নম্বরটা তো শোনো, রায়ান 345 নম্বর ওয়ার্ডে আছে। লোকটা চট্টগ্রাম মেডিকেল গেটে দাঁড়াতেই ইনসিয়া ভাড়া মিটিয়ে দ্রুত মেডিকেলের ভেতর প্রবেশ করলো। সে 345 নম্বর ওয়ার্ডে আসতেই দেখতে পেল রায়ান চৌধুরী একদম কর্নারের একটা বেডে শুয়ে আছে। তাকে স্যালাইন করে রাখা হয়েছে। তার কোনো জ্ঞান নেই। অবশ্য জ্ঞান থাকলে সে এখানে এভাবে পড়ে থাকতো না। এরকম পরিবেশের সাথে আয়ান চৌধুরী মোটেও অভ্যস্ত নয়। ইনসিয়া আয়ানের কাছে এসে বসতে একজন নার্স এসে বলল, আপনি কি পেশেন্টের রিলেটিভ? আমি ওনার ওয়াইফ। আচ্ছা, উনি ঠিক আছে তো? গুলি বের করে দেওয়া হয়েছে, এখন একটু স্টেবল। আমি আয়ান চৌধুরীকে ডিসচার্জ করে নিয়ে যেতে চাই। আমি পরে পুলিশের সাথে কথা বলে নেব। আপনারা এক্ষুনি আমার হাজবেন্ডকে ডিসচার্জ করে দিন। সরি আপু, এটা সম্ভব না। আপনি এখানেই অপেক্ষা করুন। পেশেন্টের জিনিসপত্র ওর বক্সের মধ্যে আছে, চাবিটা নিন। কথাটা বলে ইনসিয়ার হাতে চাবি দিয়ে নার্স সেখান থেকে চলে গেল। ইনসিয়া আর কিচ্ছু বলতে পারল না, কারণ সেও ভালো করে জানে এভাবে আয়ান চৌধুরীকে নিয়ে যাওয়া সম্ভব না। ইনসিয়া আবারও রিপনকে কল করলো। রিপন, তোমার ভাইয়া চট্টগ্রাম মেডিকেলে রয়েছে, একটু আসতে পারবে? ইটস ইমার্জেন্সি। 345 নম্বর ওয়ার্ড। আচ্ছা এসো, আমি এখানে আছি। ইনসিয়া বসে থেকে আয়ান চৌধুরীর প্রেসক্রিপশন দেখছিল। তখনই আচমকা নিজের জন্য হাতের উপর কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল ইনসিয়া। সে সাইডে তাকিয়ে দেখে আয়ানের জ্ঞান ফিরেছে এবং সেই ইনসিয়ার হাতের উপর হাত রেখেছে। আপনি কি ঠিক আছেন? এখন কেমন লাগছে আপনার? আয়ান চৌধুরী উঠতে লাগলে ইনসিয়া তাকে বসতে সাহায্য করলো। আয়ানের চাহনিটা কেমন এক অন্যরকম লাগছে ইনসিয়া নিকট। মানুষটা এত শান্ত কেন? আয়ান কাঁধের ব্যান্ডেজে হাত রেখে চোখ মুখ কুচকে বলল, ঠিক আছে, বুলেটটা কাঁধে লেগেছে, বেশি গভীরে চায়নি। এই বাচ্চাটাকে একবার হাতের মুঠোয় পাই, তারপর। শান্ত হন, এত হাইপার হবেন না, ওসব পরে দেখা যাবে। আমার ফোনটা দাও তো। ইনসিয়া লক খুলে বক্সের ভেতর আয়ানের মোবাইল সহ তার ওয়ালেটটা দেখতে পেল। ইনসিয়া এগুলো বের করে আয়ানের হাতে দিতে আয়ান মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। ইনসিয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, আপনার রিভলভার কোথায়? কেন? আপনি তো সব সময় রিভলভার সাথে রাখেন, এটা কোথায়? কারো হাতে পড়েনি তো? আল্লাহ! প্যানিক হওয়ার কোনো কারণ নেই, আমার সাথে রিভলভার ছিল না। সিয়ান কোথায়? প্রিয়াঙ্কার কাছে রেখে এসেছি ওকে। সিয়ান তো কান্নাকাটি করবে, অপরিচিত কারো কাছে যায় না, জানো তো। তো কি করব বলুন, এছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। এই রোদ গরমের মধ্যে সিয়ানকে সাথে করে আপনাকে তো খোঁজাখুঁজি করা সম্ভব নয়। আচ্ছা এসব কি করে হলো বলুন তো?
এসব কথা পরে হবে। এখানে ভালো লাগছে না আমার, মাথায় যন্ত্রণা করছে, রুমে যাব। আপনার তো গুলির আঘাত লেগেছিল, তাই পুলিশ কেস হয়েছে। পুলিশের পারমিশন ছাড়া আপনাকে ডিসচার্জ করবে না। এখন পুলিশের কাছে কতগুলো কৈফিয়ত দিতে হবে আল্লাহই জানে। আয়ান চৌধুরী নিজের হাতের ক্যানোলা খুলতে চাইলে ইনসিয়া তাকে বাধা দিয়ে পড়ল। কি করছেনটা কি? ছাড়ুন তো, পুরো স্যালাইনটা যেতে দিন, শরীরের দুর্বলতা কেটে যাবে। আই অ্যাম অলওয়েজ ফিট। আয়ান ক্যানোলা খুলতেই ব্লাড বেরিয়ে আসলো। ইনসিয়া সেটা দেখে রাগী স্বরে বলল, হয়েছে, খুশি তো এবার? এত ছটফট কেন করেন? 1 মিনিট ধৈর্য রাখতে পারেন না আপনি? তুমি এখানে কি করছো? তোমাকে তো বাড়িতে থাকতে বলেছিলাম। ইনসিয়া কোনো উত্তর দেওয়ার আগেই দুজন পুলিশ এসে উপস্থিত হলো। তারা ইনসিয়াকে দেখে প্রশ্ন করলো, আপনি কি? আমি ইনসিয়া। পেশেন্টের কি হন আপনি? আমি ওনার। শি ইজ মাই ওয়াইফ। হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স? আয়ানের কথা শুনে একজন পুলিশ তাকে প্রশ্ন করলো, আপনাকে কারা শ্যুট করেছে? আপনি কি তাদের চেনেন? ফেস দেখেছেন? আয়ান কোনো উত্তর না দিয়ে ফোনে কিছু একটা লিখে কারোর উদ্দেশ্যে মেসেজ সেন্ড করলো। কি হলো? উত্তর দিন। দেখুন, ইনভেস্টিগেশনের জন্য আমাদের সবটা জানা জরুরি। আপনাদের কিছু করতে হবে না, আমি নিজে ইনভেস্টিগেশন করে নেব। আইনকে আইনের মতো কাজ করতে দিন। আপনার কাছে যা কিছু জানতে চাওয়া হবে সবগুলো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবেন। বলুন, কারা ছিল ওখানে? আপনার পরিচিত কি? বললাম না আমি নিজে ইনভেস্টিগেশন করব। আপনাদেরকে আমি কোনো উত্তর দিব না, ক্লিয়ার? সো টাইম ওয়েস্ট করবেন না এখানে। আই এম ফিলিং বোর্ড। ভদ্রভাবে কথা বলুন, তা না হলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। সিয়া, তুমি ডিসচার্জ পেপার নিয়ে এসো তো। আই উইল লিভ অ্যান্ড রাইট নাও। কি শুরু করেছেনটা কি আপনি? পুলিশদের ইনভেস্টিগেশনে হেল্প করুন। ওনারা তো আপনার জন্য এখানে এসেছে, আপনাকে হেল্প করার জন্যই তো এত চেষ্টা। এখন আপনি যদি এমন করেন তাহলে কিভাবে হয়? আয়ান চৌধুরী নিজের শত্রুদের নিচে খুঁজে নিতে জানে, তার কারো হেল্পের প্রয়োজন হয় না। আর পুলিশরা ক্রিমিনাল খুঁজে বের করবে, তাহলেই হয়েছে। ওদের বাপের ক্ষমতা নেই আয়ান চৌধুরীর শত্রুদের খুঁজে বের করার। আয়ানের কথাবার্তা শুনে এবার দুজন পুলিশে বেশ রেগে গেল। একজন ক্ষিপ্ত হয়ে বলল, সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। অন ডিউটি পুলিশ অফিসারের সামনে পুলিশকে নিয়ে বাজে কমেন্ট করার কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো মিস্টার চৌধুরী। এতে ইনসিয়া আরও দুশ্চিন্তাগ্রস্ত হলেও আয়ান ভাবে বসে আছে। তার অধরকণে লেগে আছে রহস্যময় বাঁকা হাসি। প্লিজ স্যার, ওনার বিরুদ্ধে এরকম স্টেপ নেবেন না। ওনার মেমোরি লস হয়েছিল, মাথায় মাঝে মধ্যে প্রবলেম হয়। কি বলতে কি বলে দিয়েছে উনিও জানেন না। আমি ওনার হয়ে মাপ চাইছি, প্লিজ। সিয়া, স্টপ। তোমাকে কে বলেছে ওনাদের সামনে নিজের মাথা নত করতে? চুপচাপ আমার পাশে বসো। আর হ্যাঁ, আমার মাথায় কোনো প্রবলেম নেই, আমাকে মেন্টাল প্রুফ করার ট্রাই করো না। আয়ানের চোখ রাঙানি এবং ধমক শুনে চুপ হয়ে গেল ইনসিয়া। অদ্ভুত লোক তো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার পরও গলা উঁচিয়ে কথা বলা হচ্ছে, এইটুকু ডর ভর নেই। আয়ানের এমন আচরণ দেখে পুলিশ আর কোনো কথা ছাড়াই আয়ানের হাতে হ্যান্ডকাফ লাগাতে যাবে, ঠিক তখনই তার ফোনে কল আসলো। পুলিশ অফিসারটা কল রিসিভ করে একটু আরেক সাইডে গেল। সে কথা বলা শেষ করে আয়ানের সামনে এসে মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি। আপনি আগে পরিচয় দিলে তো এত সিন ক্রিয়েট হতো না। এক্সট্রিমলি সরি স্যার। ইটস ওকে, আমার ডিসচার্জের পেপার দিতে বলুন। গো ফাস্ট। পুলিশ চলে গেল। ইনসিয়া অবাক হয়ে প্রশ্ন করল, এটা কি হলো? ওনারা আপনার কাছে মাথা নত করে ক্ষমা চাইলেন কেন? সেটা তোমাকে বুঝতে হবে না। নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। সবাই সবকিছু ডিজার্ভ করে না, ওকে? এরই মধ্যে একজন পুলিশ এসে বলল, স্যার, আমরা রিসিপশনে কথা বলেছি, কিছুক্ষণের মধ্যেই ডিসচার্জ পেপার আপনার ওয়াইফের হাতে দিবে। আর ম্যাডাম, আমাদের ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। কোনো দরকার হলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা তাহলে এখন আসি। তারা চলে যাওয়ার পর ইনসিয়া উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে নিয়ে আমি অন্য হসপিটালে যাব, চেক আপ করতে হবে সব ঠিকঠাক আছে কি না। এখানে কোন ডাক্তার কি দেখেছেন জানি না, আমি শিওর হতে চাই। তোমার ফোনে একটা মেসেজ গেছে, পেয়েছো? কিসের মেসেজ? আমি যে হোস্টেলে উঠেছি সেখানকার অ্যাড্রেস। 8 ঘন্টা সময় দিচ্ছি, সিয়ানকে নিয়ে দ্রুত সেখানে চলে আসো। 1 মিনিট লেট হলে তোমার সাথে কিছু হবে আমি নিজেও জানি না। আমার কাজ ছিল আপনাকে খুঁজে বের করা, সেটা করেছি। এখন সিয়ানকে নিয়ে আমি চলে যাব এই শহর থেকে। আয়ান চৌধুরীর অধীনে স্বেচ্ছা আসলেও যেতে হয় তার ইচ্ছেতে। যদি না চাও আমি এখানে কোনো সিন ক্রিয়েট করি, তাহলে সিনকে নিয়ে চলে এসো।
আপনি কিন্তু থ্রেট দিচ্ছেন আমাকে। যেটা ভাবো সেটাই। রিসেপশন থেকে ডিসচার্জ পেপার নিয়ে আসো। আমি আর এক মুহূর্ত এখানে টাইম ওয়েস্ট করতে চাই না। ইনসিয়া রিসেপশনে এসে বলল, এই যে আয়ন চৌধুরীর ভর্তির কাগজ, আমি ওনাকে ডিসচার্জ করতে চাই। কিন্তু এখানে তো লেখা পেশেন্টের নাম রায়ান চৌধুরী। হ্যাঁ, ওনার নাম রায়ান চৌধুরী, কিন্তু আয়ন নামটা ওনারই। ঠিক আছে। ইনসিয়া ডিসচার্জ করিয়ে আয়ান চৌধুরীর কাছে আসলো। আয়ান ইতোমধ্যে উঠে দাঁড়িয়ে নিজের ব্লেজারটা পরার চেষ্টা করছে। ইনসিয়া হেল্প করতে গেলে আয়ান চৌধুরী তাকে বাধা দিয়ে বলল, নো নিড। আপনার ব্যথা লাগবে তো। আয়ান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এটা তো সামান্য, এর চেয়ে অনেক বড় বড় আঘাতের শিকার হয়েছে আমি। তো এইসব সামান্য আঘাত কিছু মনে হয় না আমার। হ্যাঁ, আপনি এত ফিট যে এই কারণে যেখানে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যান। আয়ান রাগী চোখে তাকালে ইনসিয়া চুপ হয়ে গেল। এরই মধ্যে রিপন এসে উপস্থিত হলো সেখানে। সে হন্তদন্ত হয়ে এসে বলল, কি অবস্থা এখন ভাইয়ার? নিজের চোখেই তো দেখো। এ কি ভাইয়া, আপনি এই অবস্থায় উঠছেন কেন? সবেমাত্র ব্যান্ডেজ করা হয়েছে। আপনি এখনই যদি ব্লেজার পরেন তাহলে তো ওই জায়গায় হাওয়া বাতাস লাগবে না। নার্সের সাথে কথা হয়েছে আমার, আপনার ক্ষতটা বেশ গভীর। কোনো প্রবলেম নেই। মাতব্বরি করে ডিসচার্জ হয়েছেন, এখানে নাকি ওনার ভালো লাগছে না। কিন্তু স্যালাইন তো শেষ হয়নি এখনো। আমার জীবনটা কয়লা করবে বুঝতে পারোনি? আগেও দিন রাত জেগে ওনার সেবা করেছি, আর এখনও করতে হবে। এই কারণেই তো উনি এসব শুরু করেছেন। আমি বুঝতে পারছি, এখানকার এরকম পরিবেশের সাথে ভাইয়া অভ্যস্ত নয়। ভাইয়া, আপনি চাইলে আমাদের হসপিটালে আসতে পারেন। আমি স্যারদের রিকোয়েস্ট করে খরচ কমানোর চেষ্টা করব। ইনসিয়া। ইনসিয়া আয়ানের ইশারা বুঝতে পেরে বলল, তুমি আর কিছু বলো না তো রিপন। এই লোক যা ভালো বুঝবে তাই করুক। যে মানুষ নিজের ভালো বুঝে না তাকে আমি কি বলবো? আমিও কিছু বলছি না, তুমিও আর বলবে না। ঝগড়া হয়েছে নাকি? তোমরা তো একে অপরের সাথে কখনো এভাবে লড়াই করতে না। রিপন প্লিজ। মেডিকেলের বাইরে আসার পর আয়ান নিজের বাইকটা দেখতে পেল। পুলিশেরা হয়তো রেখে গেছে। আয়ান চৌধুরী ওয়ালেট থেকে বাইকের চাবিটা বের করে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দিয়ে বলল, সিয়ানকে নিয়ে আমার রুমে চলে এসো। ইউর টাইম স্টার্ট নাও। আয়ান চলে যাওয়ার পর রিপন অবাক হয়ে প্রশ্ন করল, ভাই তোমাকে একা রেখে চলে গেল? অদ্ভুত। সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। সিয়ানটাকে? আমাদের ছেলে। কি তোমার বাচ্চা আছে? 1 বছর গিয়ে 2 মাস চলছে, কিন্তু অসুস্থতার জন্য ওর গ্রোথ ডেভেলপ না। আর 5টা স্বাভাবিক বাচ্চাদের তুলনায় অনেক পিছিয়ে আছে আমার ছেলেটা। কি রোগ হয়েছে ওর? বোন মেরু প্রবলেম। আল্লাহ সুস্থতা দান করো। কোথায় ও? প্রিয়ঙ্কার কাছে রেখে এসেছি। এই রোদের মধ্যে ওকে নিয়ে এসে কি করব বলো তো? এখন আমার সিয়ানকে নিয়ে তোমার ভাইয়ের কাছে আসতে হবে। উনি হোটেলে রুম বুক করেছেন। চলো আমিও যাব, এই সুযোগে সিয়ানকে দেখা হয়ে যাবে। কিন্তু তুমি তো অন ডিউটিতে আছো, দেরি করলে প্রবলেম হবে না? 2 ঘন্টার ছুটি নিয়েছি। আচ্ছা চলো। ইনসিয়া সিয়ানকে নিয়ে আয়ানের দেওয়া অ্যাড্রেসে আসলো। সে দরজায় নক করতে দরজা খুলে দিল আয়ান চৌধুরী। আয়ান দরজা খুলতে সিয়ান ছাপিয়ে পড়ল আয়ানের। আয়ান সিয়ানকে কোলে নিয়ে তাকে চুম্বন করলো। দরজার কাছেই দাঁড়িয়েছিলেন নাকি নক করার সাথে সাথে খুলে দিলেন? ভেতরে এসো। ইনসিয়া রুমের ভেতর প্রবেশ করে দরজায় লাগাতে লাগাতে বলল, শুনুন, সিয়ানের আচরণে কিছু মনে করবেন না। আপনি তো জানেন সিয়ানের বাবা হুবো আপনার মতো দেখতে। আমার ছেলেটা জন্মের পর থেকে মোবাইলে ওর বাবাকে দেখেছে, তাই আপনাকে দেখে ও নিজের বাবা মনে করে। ইনসিয়ার কথা আর কোনো প্রত্যুত্তর করল না আয়ান চৌধুরী। সে সিয়ানকে নিয়ে বেলকানিতে চলে গেল। ইনসিয়া ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসল। সেখানে এসি রিমোটের নিচে একটা মেডিকেলের রিপোর্ট দেখে কৌতূহল জাগলো তার মনে। ইনসিয়া খামের ভেতর থেকে রিপোর্টটা বের করতেই হতভম্ব হয়ে গেল, কারণ এই রিপোর্টে সিয়ান ও আয়ানের ডিএনএ টেস্টের রেজাল্ট রয়েছে। কিন্তু এটা এখানে কেন? এর মানে কি আয়ান চৌধুরী নিজে ডিএনএ টেস্ট করিয়েছে? টেনশনে বড় করে নিঃশ্বাস ছাড়ল ইনসিয়া। সে উঠে দাঁড়িয়ে বেলকনিতে আয়ানের পাশে এসে দাঁড়ালো। বাবা ছেলে একে অপরের সাথে খুনসুটিতে ব্যস্ত। আয়ান চৌধুরী ইনসিয়ার হাতে রিপোর্ট কার্ড দেখে বলল, রিপোর্টটা পেয়েছো তাহলে? কিছু বলার আছে তোমার? ওকে, বোরকা খুলে গোসল দিয়ে এসো। শরীর থেকে ঘামের দুর্গন্ধ বেরোচ্ছে। ইনসিয়ার কোনো হেলদোল নেই। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছে। এক অন্যরকম ঘোরের মধ্যে রয়েছে সে। আয়ান বাঁকা হেসে বলল, একা যেতে ইচ্ছে করছে না? দ্যাটস গুড। আমার অনেক টায়ার্ড লাগছে, চলো একসঙ্গে শাওয়ার নেই। আয়ান চৌধুরী বাঁকা হাসি দিয়ে রুমে এসে সিয়ানকে বিছানায় বসিয়ে দিল। গান প্লে করে সিয়ানের হাতে ফোন ধরিয়ে দিল আয়ান। তারপর সে বালিশ দিয়ে বাঁধা দিল যাতে সিয়ান বিছানা থেকে পড়ে না যায়। এরপর আয়ান চৌধুরী
ইনসিয়ার কাছে এসে রিপোর্টটা নিজের হাতে নিতে নড়ে চড়ে উঠল ইনসিয়া। আয়ান তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি বাজা কোলে নিয়ে বাথরুমে চলে আসলো। ইনসিয়া মুচড়ামুচড়ি করতে করতে বলল, কি করছেনটা কি? ছাড়ুন আমাকে। আরে কথা কি কানে যাচ্ছে না? অদ্ভুত তো। রিল্যাক্স বউ, আজ বহুদিন পর এমন একটা সুযোগ পেয়েছে, আমি এই সুযোগটা একদম হাতছাড়া করতে চাই না। আয়ান ইনসিয়াকে শাওয়ারের নিচে নামিয়ে দিয়েই শাওয়ার অন করে দিল। সঙ্গে সঙ্গে পানিতে ভিজে চুপচুপো হয়ে গেল ইনসিয়া। আয়ান ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা বউ, শাওয়ার রোমান্স করলে কেমন হয়? কি? আয়ান কোনো প্রত্যুত্তর করলো না। সে ইনসিয়ার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনসিয়াকে এমত অবস্থায় দেখে কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। আয়ান এক হাত দেয়ালে রেখে ইনসিয়ার দিকে ঝুঁকে গেল। পানির ফোঁটাগুলো আয়ানের মুখে বেয়ে ইনসিয়ার মুখের উপর পড়ছে। শিহরণে ইনসিয়ার নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। আয়ান ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে ভারী কণ্ঠে বলল, আই লাভ ইউ। ইনসিয়া তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুমের বাইরে আসলো। তার পরনে রয়েছে আয়ানের শার্ট। বড় হওয়ায় সেটা লম্বাই ইনসিয়ার হাঁটু পর্যন্ত রয়েছে। ইনসিয়ার চুল মুছতে মুছতে সিয়ানের কাছে এসে দেখে সিয়ান আয়ানের রিভলভার হাতে নিয়ে খেলছে। সিয়ানের হাতে রিভলভার দেখে ভয় পেয়ে গেল ইনসিয়া। সে সিয়ানের হাত দেখে রিভলভারটা কেড়ে নিতেই কান্না করে দিল সিয়ান। সিয়ানের কান্না শুনে আয়ান সেখানে এসে বলল, কি হয়েছে? কি করছো তুমি? সিয়ান কাছে কেন? আপনার রিভলভার নিয়ে খেলছিল, ওটা নিয়ে নিয়েছি তাই কান্না করছে। আচ্ছা, আপনার কি কমন সেন্স নেই? বাচ্চার হাতের কাছে কি এসব রাখা ঠিক? আয়ান সিয়ানকে কোলে নিয়ে বলল, ওকে রিভলভারটা দাও। কি? আমার ছেলেকে রিভলভারটা দাও। এত ভয় পেলে চলে? আমার ছেলে এত দুর্বল নয়, ওকে ছোট থেকে সবকিছুতে স্মার্ট হতে হবে। কার ছেলে ভরে খেলে চলবে না। আমার ছেলেকে আমি মোটো আপনার মতো বানাতে চাই না। সিয়ান তোমার একার ছেলে নয়, হি ইজ মাই সান। এতদিন কনফিউশন থাকলেও আজ সব ক্লিয়ার হয়ে গেছে। তুমি আর আমাকে স্টুপিড বানাতে পারবে না। আরে সিয়ান ছোট্ট বাচ্চা, ও কি কিছু বুঝে নাকি? ভুল করে শুট করে দিলে কি হবে? এইটুকু একটা বাচ্চার কাছে এ ধরনের অস্ত্র দেওয়া ঠিক নয়। আয়ান চৌধুরী না বুঝে কোনো কাজ করে না। রিভলভারে কোনো বুলেট নেই, সো রিল্যাক্স। আয়ানের কথা শুনে একটু শান্ত হলো ইনসিয়া। সে রিভলভারটা আয়ানের হাতে তুলে দিল। আয়ান আবারও সিয়ানকে বিছানায় নামিয়ে দিয়ে রিভলভারটা তার কাছে রেখে দিল। বুলেট না থাকুক, তবু বাচ্চাদের কাছে এগুলো দেওয়া ঠিক নয়। আমার ছেলেকে কিভাবে মানুষ করতে হবে সেটা আমি জানি। জন্ম দিলাম আমি একা, এত বড় করলাম আমি একা, আর আজ আপনি এসে ছেলের কাস্টাডি নিতে চাচ্ছেন? জানাই নিজের ছেলেকে ছেলে কখনোই দূরে থাকতাম না। পরিস্থিতিটা তুমিও জানো, তাই আজে বাজে কথা বলো না। ভুলে যেও না, সিয়ান কোনো নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে না। ওর বাবা একজন মাফিয়া, তার শত্রুর অভাব নেই। সিয়ানকে অনেক শক্তিশালীভাবে বড় হতে হবে। সব রকম বিপদের সঙ্গে মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে। খুব তো আমার ছেলে করে লাফাচ্ছেন। তা আপনার ছেলের হেলথ কন্ডিশনের ব্যাপারে জানেন কি? কি হয়েছে? ইনসিয়া সিয়ানের অসুস্থতার ব্যাপারে সব কিছু জানানোর সঙ্গে সঙ্গে আয়ান ঠাস করে একটা থাপ্পড় দিল ইনসিয়ার গালে। আচমকা থাপ্পড়ে হতভম্ব হয়ে গেল ইনসিয়া। সে গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকালো আয়ানের দিকে। এটাই তোমার মাতৃত্ব? হ্যাঁ, ঠিক এই কারণে মেয়েদেরকে ঘৃণা করি আমি। নিজের সন্তানের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, তারা নিজের মতো নিজে খেয়ালে ব্যস্ত। আয়ানের কথাগুলো শুনে তার দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করল ইনসিয়া। আয়ান কিছুক্ষণ চুপ থেকে ফের বলল, প্রায় 3 মাস হতে চলল তুমি আমার কোম্পানিতে এসেছো, আমাকে দেখেছ, তুমি তো জানতে আমি সিয়ানের বাবা, তাহলে আমাকে কেন জানাওনি? এটা ঠিক, আমি হয়তো ট্রাস্ট করতাম না তোমার কথা, কিন্তু ডিএনএ টেস্ট বলে তো একটা সিস্টেম আছে, তাই না? আমায় কি তোমার অমানুষ বলে মনে হয়? আমাকে সত্যিটা জানালে আমি তোমাকে মেরে ফেলতাম নাকি? আমি প্রথমে ভেবেছিলাম আপনি সায়ানের বাবা, কিন্তু সবার কথা শুনে পরবর্তীতে ভাবলাম আমি ভুল। কিন্তু তবুও আমি দ্বন্দ্বে ছিলাম। তাই আপনি সিয়ানকে ব্লাড দেওয়ার পর এই ব্লাডের মাধ্যমে আমি ডিএনএ টেস্ট করেছিলাম। তারপর ডিএনএ টেস্টে পজিটিভ আসার পর নিশ্চিত হই। এটা তো অনেকদিন হচ্ছে, এরপরেও তুমি আমাকে কেন জানাওনি? আমাকে রিপোর্টটা দেখালেই হয়ে যেত। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, আপনি কেমন মানুষ? স্মাগলিং থেকে শুরু করে মেয়ে বেচা কেনা কাজটাও বাদ রেখেছেন আপনি। এখানেই শেষ নয়, ঠান্ডা মাথায় হাসতে হাসতে মানুষ খুন করতেও হাত পা কাঁপে না আপনার। নৃশংসতার চরম পর্যায়ে একজন লোক আপনি। হিংস্র পশুরা নিজেদের সন্তানকে আগলে রাখে, সন্তানের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়, আর আমি তো মানুষ। জানি হয়তোবা সত্যিটা জানার পর আপনি আমার বা আমার ছেলের কোনো ক্ষতি করতেন না, কিন্তু আমি চাইনি
আপনি কখনো সিয়ানের ব্যাপারে জানেন। আমি আমার ছেলেটাকে আপনার মতো একজন অমানুষের ছায়া বড় করতে চাইনি। ওয়াও, তোমাকে তো অস্কার পুরস্কারে ভূষিত করা উচিত। সন্তানের জীবনের থেকে নিজের অহংকারটাকে বেশি প্রাধান্য দিচ্ছ। এমন মাকে সালাম। আমার মাতৃত্বের দিকে আঙুল উঠাবেন না। আমার সন্তানের জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি। ওর জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ওই দিন রাতে আপনার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম। আমার প্রাণ ছিল আরেকটা বেবি নিয়ে তার মাধ্যমে সিয়ানকে সুস্থ করব। আর ততদিনে সিয়ামের আরও বেশি ক্ষতি হয়ে গেলে খুব ভালো হতো, তাই না? তুমি তো নিজে একজন বিসি নার্স। তুমি কি জানো না রোগ কত তাড়াতাড়ি প্রোগ্রেস করে? ডক্টর তোমাকে কিছু জানায়নি? আয়ানের প্রশ্নের কোনো প্রত্যুত্তর করল না ইনসিয়া। বলার মতন তার কাছে কিছুই নেই। আর ওই দিন রাতে আমার কাছে আসা তোমার প্রি প্ল্যানিং ছিল। অনেক ধূর্ত তুমি। লিসেন সিয়া, তোমার কারণে আমার ছেলের যদি এতটুকু ক্ষতি হয় তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আই এম নট রায়ান চৌধুরী, আই এম আয়ান চৌধুরী, রিমেম্বার ইট। ইনসিয়া কোনো প্রত্যুত্তর না করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আয়ান ফের বলল, আমি কালকেই ঢাকা ব্যাক করব। দ্রুত সিয়ানের অপারেশন করাতে হবে। আমি আর লেট করতে চাই না। রাত 10টা। একই বিছানায় শুয়ে আছে আয়ান ও ইনসিয়া। তাদের দুজনের মাঝখানে রয়েছে সিয়ান। হঠাৎই কল আসায় দ্রুত ফোন হাতে নিল ইনসিয়া। ফোন স্ক্রিনে মৃদুলের নামটা ভেসে উঠেছে। ইনসিয়া কল রিসিভ করার আগেই আয়ান ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল। সে কল কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে গম্ভীর কণ্ঠে বলল, মৃদুলের সাথে তোমার এত কন্ট্যাক্ট কিসের? এমনি। প্রশ্নের উত্তর দাও। মৃদুলের সঙ্গে কিসের এত কথা তোমার? আজকাল একটু বেশি ক্লোজ হচ্ছে ওর সাথে। কি মিন করছেন আপনি? তোমাকে মৃদুল এখানে পাঠিয়েছে, তাই না? ব্যাক করি আগে, তারপর ওর ক্লাস আমি নেব। আমার পারমিশন না নিয়ে নিজে নিজে মাথা পড়ে শুরু করেছে। মৃদুল স্যারকে কিচ্ছু বলবেন না প্লিজ, ওনার কোনো দোষ নেই। সেটা নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তোমার পাকনা যে বড় হয়ে গেছে সেটা ভালো করে বুঝতে পারছে। আপনি তো আমাকে দু চোখে সহ্যই করতে পারতেন না। মৃদুল স্যারের দৌলতে আমি কোম্পানিতে ঢুকতে পেরেছিলাম। কি বললে? ঠিকই তো বললাম। কি বললে তুমি? মৃদুলের দয়ায় কোম্পানিতে জব পেয়েছ? উনি সুযোগ না দিলে কখনোই আমি জবটা পেতাম না, আর না আপনার কাছাকাছি পৌঁছাতে পারতাম। আপনি তো আগেই আমাকে জব থেকে বের করে দিয়েছিলেন, তাও সামান্য একটা কারণে। আমাকে দেখলেই আপনার মেজাজ চড়ে যেত। কত প্ল্যান বানিয়ে অবশেষে অনেক কষ্টে হেড অফিসে নিজের জায়গা করতে পেরেছিলাম মৃদুল স্যারের দয়ায়। আয়ান রাগে ক্ষিপ্ত হয়ে ইনসিয়ার কাঁধ দুটো শক্ত করে চেপে ধরে বলল, মৃদুলের দয়ায় জব পেয়েছ? ওর দয়ায়? মানুষের দয়া নিয়ে বেঁচে থাকার খুব শখ দেখছে, অথচ আমার বাড়িতে থাকতে বলেছিলাম বলে খুব আত্মসম্মানে লেগেছিল। তুমি নাকি কারো দয়ায় থাকতে চাও না, আর এদিকে ওই বাস্টার্ড মৃদুলের দয়া নিয়ে ঠিকই গর্ববোধ করছো। অসাধারণ। আমার ব্যথা লাগছে, ছাড়ুন। চুপ। মৃদুল স্যার তো আপনারই ফ্রেন্ড, এত রেড করছেন কেন? আয়ান ইনসিয়াকে ছেড়ে দেয়ালে সজোরে খুশি মেরে বলল, ফ্রেন্ড মাই ফুড। আয়ান চৌধুরীর জীবনে কোনো ফ্রেন্ড নেই। শান্ত হন আপনি। আপনার কাঁধে ক্ষত রয়েছে, এই অবস্থায় গোসল করে জায়গাটা এমনিতে ভিজিয়ে ফেলেছেন। এখন আবার এরকম চাপ পড়লে সমস্যা হবে। যতই অস্বীকার করি না কেন, আপনি তো মানুষ, ব্যথা তো আপনারও হয়। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? গিভ মি ইওর ফোন। কি কথা বুঝো না? তোমার ফোনটা দাও। কেন? ফোনটা দাও। আয়ানের চিৎকারে দমে গেল ইনসিয়া। সে বিনা বাক্যে আয়ানের হাতে নিজের ফোনটা তুলে দিল। আয়ান সেটা হাতে নিয়ে সজোরে আছাড় দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ফোনটা ভেঙে 3 টুকরো হয়ে গেল। বিকট শব্দে বাচ্চা সিয়ান কান্না শুরু করে দিয়েছে। আয়ান দ্রুত সিয়ানকে কোলে উঠিয়ে তাকে চুম্বন করে বলল, কান্না করো না বাবা, ইউর দ্য সান অফ আয়ান চৌধুরী, ইউ আর মাই স্ট্রং বয়। এসব ছোটখাটো বিষয়ে দুর্বল হওয়া যাবে না। ইনসিয়া ভীত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলছে। আয়ান ইনসিয়ার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, জায়গাটা পরিষ্কার করো। এখন থেকে মৃদুলের সাথে তোমার সব রকম যোগাযোগ বন্ধ। আর ওকে তো আমি পরে দেখে নিচ্ছে। প্লিজ এরকম করবেন না। ওর জন্য এত দুর্বলতা কিসের তোমার? আমাকে নিউরো ডায়াগনস্টিক সেন্টার হসপিটালে ওই মৃদুল অ্যাডমিট করেছিল, তাই না? ওই আমার আইডেন্টিটি হাইড করে এখানে ফেলে রেখেছিল আমাকে। মৃদুল ছাড়া এত সাহস আর কারোর হতে পারে না। আপনি ভুল বুঝছেন। তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজেই সব ইনফরমেশন বের করে নেব। সিয়ানকে নিয়ে বের হব আমি। দরজা বাইরে থেকে লক করে যাব। তুমি ঘুমাও, তাহলে সময় কাটবে। সায়ানকে নিয়ে কোথায় যাবেন আপনি? I don't feel the need to answer you.
নিজের কথা শেষ করে আয়ান চৌধুরী সিয়ানকে বিছানায় বসিয়ে দিল। এরপর সে ড্রয়ার থেকে বুলেটস বের করে রিভলভার লোড করে সিয়ানকে নিয়ে বেরিয়ে গেল। আয়ান চলে যেতে ইনসিয়া মেঝেতে বসে ভাঙা ফোনের টুকরোগুলো হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। কারণ এই ফোনের মধ্যে তার এবং আয়ান চৌধুরীর পূর্বের অনেক স্মৃতিময় মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখা ছিল। এক্সট্রা মেমোরি কার্ড না থাকায় ফোনের সাথে সাথে সে ক্যামেরা বন্দি স্মৃতিগুলোও শেষ। আয়ান চৌধুরী সিয়ানকে নিয়ে নিউরো ডায়াগনস্টিক সেন্টার হসপিটালে আসলো। সে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি। জি, ক্যান আই হেল্প ইউ? ইয়েস, ওয়্যার ইজ ডক্টর আমজাদ হোসেন? সে তো ওটিতে আছে। কতক্ষণ লাগবে? সরি, আই ডোন্ট নো। ওকে, আই উইল ওয়েট ফর হিম। আয়ান সিয়ানকে নিয়ে ওটির বাইরে অপেক্ষা করছে ডক্টর আমজাদ হোসেনের জন্য। বেশ অনেকটা সময় পর ডক্টর আমজাদ হোসেন ওটি থেকে বাইরে আসতে আয়ান চৌধুরীর মুখোমুখি হলো। আয়ানকে দেখে বিস্মিত হওয়ার পাশাপাশি এক প্রকার ধাক্কা খেল সে। ডক্টর আমজাদ হোসেনের মুখের অভিব্যক্তি দেখে বাঁকা হাসি দিল আয়ান চৌধুরী। সে ডক্টর আমজাদের সামনে এসে বলল, গুড ইভিনিং মিস্টার আমজাদ হোসেন, আই থিঙ্ক ইউর ফাইন, সো লেটস টক অ্যাবাউট সামথিং পার্সোনাল। রায়হান চৌধুরী। যাও যাক। আমজাদ হোসেন আয়ানকে সাথে নিয়ে নিজের কেবিনে আসলো। তিনি নিজের চেয়ারে বসে বললেন, দাঁড়িয়ে কেন, বসো। এতদিন পর হঠাৎ তুমি এখানে? সব ঠিক আছে তো? তোমার হেলথ কন্ডিশন কেমন এখন? এভরিথিং ইজ বেটার। তোমার কেসটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, কিন্তু তুমি তো ইনশিয়ার জন্য আমার সাথে ঝামেলা করে চলে গেলে, তারপর আর কখনো দেখা করনি। ট্রিটমেন্টের মধ্যে না থাকলে কি সুস্থ হওয়া যায়? আপনি তো সিয়ার ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলেছিলেন। গুরুজনদের থেকে এমন আচরণ মোটেও শোভা পায় না। আপনার ভাগ্য ভালো তখন আমি মেমোরিলেস ছিলাম, তা না হলে আপনার হাতটিও খুঁজে পাওয়া যেত না। মানে তোমার কি? মিস্টার হিডেন মাস্ক, দুবাইয়ের প্রজেক্টটাতে তো লস খেয়ে গেলেন, ফিলিংস কেমন? রায়হান চৌধুরী বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইয়েস, আই অ্যাম, অ্যান্ড দিস ইজ মাই সন সিয়ান চৌধুরী। আপনার মেমোরি ফিরে এসেছে? আয়ান চৌধুরী বাঁকা হাসি দিয়ে বলল, তো কি ভেবেছিলেন আমার মেমোরি কখনো ফিরবে না আর আপনি আন্ডারওয়ার্ল্ডের বিজনেসের টপ পজিশনে যাবেন? ইটস নট পসিবল। মাফিয়া এসি ইজ ব্যাক। স্টার্ট কাউন্ট ডাউন দ্য ডেজ টু ইয়োর ফল। স্যার প্লিজ ফরগিভ মি। আমার রিয়েল আইডেন্টিটি তো শুরু থেকেই জানতেন, তবুও সব কিছু থেকে আমাকে হিডেন করেছেন। এখনও শেষ নয়। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় আমাকে ডিসচার্জ করে দিয়েছিলেন। একজন ক্রিটিক্যাল মেমোরিলেস পেশেন্ট কোথায় যাবে সেটাও ভাবেননি। সামান্য কিছু টাকার জন্য এত বড় স্টেপ, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। স্যার আমি নিজে থেকে এটা করিনি, ম্যানেজমেন্টের ডিসিশনের ওপর আমার কোনো হাত নেই। যতজন শেয়ার হোল্ডার রয়েছে তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি অ্যামাউন্ট আমি পে করি, আর আমার সাথে এই ধরনের বিহেভিয়ার ব্যাংক্রাফট করে দিব নাকি? ডক্টর আমজাদ হোসেন উঠে এসে আয়ানের পায়ে পড়তে গেলে আয়ান চৌধুরী সরে দাঁড়ালো। স্টে ওয়ে ফ্রম মি। আপনি আমার থেকে অনেক সিনিয়র, সেলফ রেসপেক্ট করতে শিখুন। আপনার যদি সেটা না থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমি অনেক সেলফ রেসপেক্টেড। সিনিয়র পার্সন আমার পায়ে হাত দিবে, এটা আমি অ্যালাউ করবো না। আমার থেকে ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। ক্ষতি? ক্ষতি তো আমার হয়েছে। আপনাদের জন্য আমি আমার লাইফ থেকে অনেক ইম্পর্টেন্ট মোমেন্ট হারিয়েছি। প্রেগনেন্সি টাইম আমার ওয়াইফের সঙ্গ দিতে পারেনি। আমার ছেলে জন্মের পর পুরো একটা বছর পিতৃহীন কাটিয়েছে। আমার ওয়াইফ অনেক স্ট্রাগল করেছে নিজের এবং সন্তানের জন্য, আর এসবের কিছু না জানা আমি লাক্সারিয়াস লাইফ লিড করতাম। শুধু আমাদের দোষ ছিল না স্যার, আপনার পার্সোনাল ম্যানেজার মৃদুল সবকিছুর মাস্টার মাইন্ড ছিল। মৃদুল? মৃদুল নিজেই বলেছিল হাইডেন্সি মেনটেন করতে। ওনার কথাতেই আমরা আপনাকে সবকিছুর থেকে আড়াল রেখেছিলাম। আমি নিচে কল করে মৃদুলের কাছে আপনার আপডেট দিতাম, কিন্তু সে কখনো গুরুত্ব দেয়নি। ইভেন পরবর্তীতে হয়তো সিম চেঞ্জ করেছিল, তাই তার সাথে আর কন্ট্যাক্ট করতে পারেনি। ইনশিয়া শুরু থেকেই আপনাকে অনেক টেক কেয়ার করতো। মেয়েটা খেয়ে না খেয়ে দিনরাত আপনার কাছে পড়ে থাকতো, তাই ডিসিশন নিয়েছিলাম ওর কাছে থাকলে আপনার কোনো অযত্ন হবে না। এই কারণে ইনশিয়ার প্রপোজাল অ্যাকসেপ্ট করে আপনার সকল রেসপন্সিবিলিটি ওকে দিয়েছিলাম। কিন্তু কে জানতো ওই মেয়ের ভেতরে এত কিছু রয়েছে। আপনাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনাকে বিয়ে করে নিল। আপনার মতো মানুষ কিভাবে ওরকম একটা মেয়েকে বিয়ে করতে পারে? নিশ্চিত মেয়েটা আপনাকে মেমোরি লসের সুযোগ নিয়ে আপনাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ইনশিয়ার মা ও ছেলের এই ধরনের মহিলা টাকা পয়সার জন্য বিবাহিত পুরুষকে সিডিউস করে তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। মা গুণে মেয়েও ওই রকমই তৈরি হয়েছে। ধনী পুরুষ দেখলে নিজেকে সামলে রাখতে পারে না। এক্সকিউজ মি,
আপনি তাহলে এনসিআর ফ্যামিলি সম্পর্কে জানেন, রাইট? আয়ানের প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়লেন ডক্টর আমজাদ হোসেন। না, সেটা নয়, আসলে কি? আপনি যদি না জানেন তাহলে এই সমস্ত কথাই কিসের উপর বেস করে বললেন? আমি এমনি অ্যাপ্রক্সিমেটলি বললাম। মা এরকম বলেই মেয়ে এমন হয়েছে। মা দুশ্চরিত্র না হলে মেয়ে কখনো এরকম হতো না। এটা তো কমন সেন্স। আয়ান রিভলভার বের করে ডক্টর আমজাদের কপালের মাঝ বরাবর পয়েন্ট করে দাঁতে দাঁত চেপে বলল, চেঞ্জ ইউর মেন্টালিটি। আমার ওয়াইফ সম্বন্ধে আর একটা বাজে কথা বললে সাথে সাথে শুট করে দেব। ইনসিয়ার সঙ্গে এখনো তোমার সম্পর্ক আছে? আপনার কি মনে হয় আমি টিস্যু পেপার মধ্যে প্রয়োজন শেষে নিজের ওয়াইফকে ছুড়ে ফেলে দিব? আই এম নট ইয়োর টাইপস। আই এম সরি, আমি বুঝতে পারিনি আপনার সঙ্গে এখনো। আয়ান চৌধুরী রিভলভার নামিয়ে দিয়ে বলল, ইউ নো হোয়াট মিস্টার আমজাদ হোসেন, আমার মনে হয় ইনসিয়ার সাথে আপনার কোনো কানেকশন আছে, অ্যান্ড আমি সেটা খুঁজে বের করব খুব শীঘ্রই। আপনি আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করতে পারেন না, এটা রুলসের বাইরে। আয়ান চৌধুরী চাইলে অনেক কিছুই পারে। আপনাকে আমি টোটালি শেষ করে দিব। আমার ওয়াইফকে পদে পদে অনেক ইনসাল্ট করেছেন, তাকে প্রতিনিয়ত হিউমিলেট করেছেন আপনি। এর মাসুল তো আপনাকে দিতে হবে। স্যার, আগেরবার থ্রেট দিয়েছিলাম আর এইবার কাজ করে দেখাবো। দুঃসাহস অনেক বেড়ে গেছে। যে থালাতে খাবেন সে থালাতে ফুটো করবেন। আমি আর টলারেট করব না। আজ আমার সামনে আমার ওয়াইফকে নিয়ে আবারও বাজে কমেন্ট করেছেন। এর ফলাফল কি হতে পারে খুব শীঘ্রই বুঝতে পারবেন। শুধু সময়ের অপেক্ষা মাত্র। নিজের কথা শেষ করে আয়ান প্রস্থান করল। আয়ান চৌধুরী রুমে ফিরে আসতে দেখে ইনসিয়া বেডের নিচে বসে বিছানায় মাথা রেখে শুয়ে আছে। গালে 5টা আঙ্গুলের দাগ বসে আছে। ইনসিয়ার চোখ মুখ দেখে আয়ানের বুঝতে বাকি রইল না তার স্ত্রী কতটা কান্না করেছে, এবং কান্না করতে করতে সে এই অবস্থাতেই ঘুমিয়ে গিয়েছে। আয়ান সিয়ানকে বিছানায় শুয়ে দিল, কারণ সে পথিমধ্যে ঘুমিয়ে গিয়েছে। এরপর আয়ান চৌধুরী ইনসিয়াকে পাজা কোলে নিয়ে তাকেও বিছানায় শুয়ে দিল। সকালে ঘুম ভাঙতেই নিজেকে আয়ান চৌধুরীর বাহু ডোরে আবিষ্কার করলো ইনসিয়া। সে তড়িঘড়ি করে উঠতে গেলে আয়ান তাকে শক্ত করে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। আমার বাহু ডোরে জায়গা পেতে কতদিনের প্রতিরক্ষা তোমার? আজ পালাচ্ছ কেন? না মানে? আমার প্রতি এত অভিমান নাকি রাগ, ঘৃণা, কোনটা বলো তো? বদ্ধ ঘরে আমি তোমাকে মারি কাটে আদর করি বা বকাঝকা করি, সবই এক প্রকার ভালোবাসা। বউ, ধরে নাও তোমার প্রতি এগুলো তোমার বরের টক্সিক লাভ। আয়ান চৌধুরী ইনসিয়ার গালে হাত বুলিয়ে বলল, কি জানো তো, রাগ উঠলে আমি সেটা একদম নিয়ন্ত্রণ করতে পারি না, আমারও সয়ে ওঠে। তবুও তোমার সামনে যথেষ্ট ভালো ছিলাম। অন্য সময় হলে তো বাদ দাও, মনের ভেতরে আর রাগ পুষে রেখো না। এখনো চুপ করে আছো, কথা বলবে না? তুমি তো এরকম করে চুপ থাকার মেয়ে নাও। শোনো সিয়া, কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ সব দিককে ভালোবাসতে হয়। তুমি শুধু ভালোবাসা আর ভালো দিকটা গ্রহণ করবে, কিন্তু খারাপ দিক, রাগ, ক্ষোভকে গ্রহণ করবে না। এটা কেমন ভালোবাসা হলো? আমাকে ভালোবাসলে আমার ভালোবাসার পাশাপাশি রাগ, জেদ, বকাঝকা, আদেশ নিষেধ সবকিছুকে গ্রহণ করতে হবে। ইনসিয়া আয়ানের থেকে নিজেকে মুক্ত করে উঠে বসল। আপনি বলতে চাইছেন আপনার সেই জঘন্যতম খারাপ দিকগুলো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে? সরি, আমি মানুষরূপী পশু নই। আয়ানি নিজের হাত দুটো মুঠো করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে বলল, আবারও একই কথা? তুমি কি আমাকে কখনো এই ধরনের ক্রাইম করতে দেখেছ? ঘুরে ফিরে বারবার কেন বলো এসব? শোনা কথা সবসময় সত্যি হয় না সিয়া। শোনা কথা না হয় মিথ্যা হতে পারে, কিন্তু স্বচক্ষে যেগুলো দেখেছি সেগুলো অবিশ্বাস করি কিভাবে? আমি নিজের চোখে দর্শন করেছি আপনি ঠিক কতটা নৃশংস হতে পারেন। প্লাস্টিক ব্যাগের মধ্যে জীবিত মানুষকে রেখে যেটার উপর অমানবিকভাবে ঘুষি দিয়ে দিয়ে মানুষটিকে অমানসিকভাবে নির্যাতন করেছেন। মানুষটি যেন চিৎকার দিতে না পারে তাই তার মুখে স্কেচ টেপ লাগিয়ে রেখেছিলেন। কতটা নিষ্ঠুর আপনি! এখনও শেষ নয়, এত কিছু পরও যখন মানুষটা মারা গেল না, তখন কি করলেন? আপনার ছেলেদের বললেন তার যেন হাত পা বেঁধে লোকটাকে আস্তা করে ফেলে দিয়ে আসে। এমন একটা জায়গায় ফেলতে হবে যেখানে কুকুরদের আনাগোনা বেশি, যাতে করে কুকুররাও জীবিত মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খায়। ইস, কথাগুলো ভাবলে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। কিন্তু আপনার তো এসবের কোনো দুঃখ নেই, আপনি তো আরও আনন্দিত হতেন। তুমি এই সমস্ত কথা কিভাবে জানলে? মৃদুল বলেছে? ঘুরে ফিরে বারবার মৃদুল স্যারের নাম কেন নিচ্ছেন? সে আমাকে কিচ্ছু বলেনি, আমি নিজের চোখে এই সব কিছু দেখেছি। আপনি তো পুরনো ফ্যাক্টরিতে বসে টাকার বিনিময়ে অনেকগুলো মেয়ে কিনলেন, তাদের দিয়ে বলল প্রফিট হবে না বলে আরও খান 50 ভার্জিন মেয়ে অর্ডার করলেন। ছি! এত দূর পর্যন্ত কে তোমাকে নিয়ে এসেছে?
আমি সেটা ভালো করেই বুঝতে পারছি। এত দূর পর্যন্ত যখন এসে গেছো, তাহলে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করো। বেস্ট অফ লাক। মানে মানেটা নিজে খুঁজে নিও। নিজের কথা শেষ করেই বিছানা থেকে নেমে আসলো আয়ান চৌধুরী। এরপর সে ফ্রেশ হয়ে আসার পর ড্রেস পরতে পরতে বলল, আমি একটা কাজের জন্য বের হচ্ছে, কিছুক্ষণ পর ব্রেকফাস্ট আসবে। ব্রেকফাস্ট করে রেডি হয়ে থাকো, রেজিস্টার অফিসে যাব। রেজিস্টার অফিস? তোমার সাথে আমার বিয়েটা রায়ন চৌধুরী নামে হয়েছে, আমি সেটা সংশোধন করে নিতে চাই। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমি আপনার সঙ্গে ম্যারেজ রেজিস্টার করব না। কি বললামই তো, যেটা শুনেছেন সেটাই। আমি আপনার সঙ্গে কোনো টক্সিক রিলেশনশিপে জড়াতে চাই না। তো কি ডিভোর্স চাও তুমি? আয়ান রাগের বশীভূত হয়ে ইনসিয়ার কাছে এসে ওর দুই গাল চেপে ধরে বলল, অ্যান্সার মি। কন্ট্রোল ইউর অ্যাঙ্গার মিস্টার আয়ান চৌধুরী। হাতটা সরান, লাগছে আমার। আয়ান নিজের হাতটা নামিয়ে নিলে ইনসিয়া উঠে দাঁড়িয়ে বলল, হতে পারে রায়ান চৌধুরী আর আপনি একজনই, কিন্তু আপনাদের দুজনের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। আপনাদের দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি চাইলেও কখনোই রায়ান চৌধুরী হয়ে উঠতে পারবেন না। আমি হতেও চাই না এমন একজন ব্যক্তি যে কিনা নিজের ওয়াইফকে সেভ করতে পারে না। প্রয়োজন নেই। আমি রায়ান চৌধুরীর স্মৃতিগুলো নিয়ে ভালো আছি। ম্যারেজ সার্টিফিকেটে আমার নামের পাশে তার নামটাই থাকবে। আমি আজীবন রায়ান চৌধুরীর ওয়াইফ পরিচয় নিয়ে বাঁচতে চাই। আয়ান চৌধুরী তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এমন একজন মানুষের জন্য পাগলামি করছো যার কোনো অস্তিত্বই নেই। আপনি যদি আমাকে পাগল মনে করেন তাহলে আমি সেটাই। এসব পাগলামি বাদ দাও, আর আমি যেটা বলছি সেটা করো। তুমি যে মানুষকে ভালোবাসো, আমি সে। শুধু পার্থক্য এইটুকুই, আমার ব্যক্তিত্ব বদলে গেছে। মানুষ পরিবর্তনশীল। ধরে নাও আমার মধ্যে পরিবর্তন এসেছে। শুধুমাত্র সিয়ানের জন্য আমি আপনার সঙ্গে আছি। তাছাড়া আমি কোনোদিনও আপনার ত্রিসীমানাও আসতাম না। তাহলে সিয়ানের জন্য হলেও আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। মানে? আজ থেকে সিয়ানের ট্রিটমেন্ট শুরু হবে। ওকে বোন ম্যারো ডোনেট করবে ওর বাবা, মানে আমি। এখন নামের জায়গায় যদি রায়ান চৌধুরী লেখা থাকে তাহলে দেবে পথ। পিতৃ পরিচয় নিয়ে জটিলতা তৈরি হবে। প্রেস মিডিয়া ঝামেলা সৃষ্টি করবে। এতে করে সিয়ানের অপারেশন আরও পিছিয়ে যাবে। আশ্চর্য, এখানে প্রেস মিডিয়া কোথা থেকে আসবে? আপনাকে তো কেউ চিনেই না। আপনি কখনোই নিজের ফেস রিভিল করেননি। আপনাকে কেউই চিনবে না। আমি আমার সন্তানকে হাইড করব না, সবাই জানবে সিয়ান কার ছেলে। আমি সিয়ানের ট্রিটমেন্ট ঢাকার সব থেকে বেস্ট হসপিটালে করাবো। সেখানে ট্রিটমেন্ট করানোর জন্য গার্ডিয়ানের এনআইডি কার্ড শো করতে হবে। এতে তারা স্পেশাল সার্ভিস দেবে পেশেন্টকে। গার্ডিয়ান ছাড়া কোনো ব্যক্তি পেশেন্টের কাছাকাছি যেতে পারবে না। আপনি যদি সিয়ানের পরিচয় হাইড করেন তাহলে এত কিছু করার কোনো প্রয়োজনই পড়বে না। আর ঢাকায় আরও অনেক ভালো ভালো হসপিটাল আছে। ওকে, দেখুন আমার ছেলে অনেক ছোট, দয়া করে ওকে আপনার সাথে জড়িয়ে ওর জীবনটা ঝুঁকিতে ফেলবেন না প্লিজ। আমার ছেলে ভালো মন্দ আমিও বুঝি। আমাকে সমস্ত ইউজলেস জ্ঞান দিতে এসো না। আর তোমাকে যে প্রপোজালটা দিয়েছে সেটা আমার রিকোয়েস্ট নয়, অর্ডার। আন্ডারস্ট্যান্ড? আয়ান চৌধুরী বের হওয়ার জন্য দরজা খুলতেই দেখে ওয়েটার ফুড ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, পারফেক্ট টাইমিং। ওয়েটার খাবারগুলো ভেতরে রেখে চলে যাওয়ার পর আয়ান ইনসিয়ার উদ্দেশ্যে বলল, আমার লাকটা বরাবরই অনেক ভালো। ভেবেছিলাম ব্রেকফাস্টের কারণে দরজাটা আনলক করে দিয়ে যাওয়া, কিন্তু তোমার লাকটা তোমার সাথ দিল না। আমি যাওয়ার আগে ব্রেকফাস্ট চলে আসলো। নাও, খাওয়া দাওয়া করে দুজনে রেডি হয়ে থাকো, আমি এসে তোমাদের নিয়ে যাব। দরজা বাহির থেকে লক করে যাবেন। অফকোর্স। এনি ডাউট অর কোয়েশ্চেন্স? যান। আয়ান তৎক্ষণাৎ ইনসিয়ার কাছে এসে ওর থুতনিটা আলতো করে ধরে বলল, কি বললে? কি বলছেন? মাত্রই তো জান বললে। ভালোবেসে জান বলার জন্য একটা ট্রিট তো পেতেই পারো। আয়ান টুকুস করে ইনসিয়ার কপালে একটা চুম্বন করেই বেরিয়ে গেল। আচমকা আয়ানের এমন আচরণের কোনো কারণই বুঝতে পারল না ইনসিয়া। আয়ান চৌধুরী অদ্ভুত একটা মানুষ। এই লোকের মতিগতি বোঝা সত্যিই দুষ্কর। চট্টগ্রাম বন্দরে অপেক্ষা করছে আয়ান চৌধুরী ও তার সঙ্গে রয়েছে অনেকগুলো গার্ড। আয়ান এখন এসি রূপে রয়েছে। জাহাজ এসে থামতেই ক্যাপ্টেন আয়ানকে কিছু একটা ইশারা করল। অন্যান্য অনাররা নিজেদের মালামাল জাহাজ থেকে নামিয়ে আনার পর আয়ান এবং ওর গার্ডগুলো জাহাজের ভেতরে প্রবেশ করলো। তারা ক্যাপ্টেনের সাথে জাহাজের একদম নিচ তলায় আসলো, যেটা রয়েছে পানির নিচে। তারা তালা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখে এখানে 5টা বড় বড় ট্রাঙ্ক রয়েছে। আয়ান একটা ট্রাঙ্কে হাত রেখে বলল, আমার মালামাল সব অক্ষত আছে তো, এতটুকু ইনজুরি যেন না থাকে।
সব ঠিকঠাক আছে বস, আপনার কথা মতো 50 জন ভার্জিন মেয়ে আছে এখানে, আর আমরা একজনকেও আঘাত করিনি, সবাইকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে রাখা হয়েছে। আপনি চাইলে ট্রাঙ্ক ওপেন করে চেক করতে পারেন। নো নিড, আমি এখানে এসব কিছু করতে চাই না। এই জায়গাটা আমাদের জন্য সেফ নয়। রুবেল, তোর ট্রাঙ্কগুলো এয়ারপোর্টে আমার প্রাইভেট প্লেনে তোলার ব্যবস্থা কর। আয়ান চৌধুরী রুমে আসার পর দেখি ইনসিয়া সিয়ানকে দুধ খাওয়াচ্ছে। কি ব্যাপার, রেডি হওনি কেন? ইচ্ছে হয়নি তাই। এবার ইচ্ছে করবে, আমি নিজের হাতে তোমাকে রেডি করব। না, তার কোনো প্রয়োজন নেই। সিয়ানের খাওয়া শেষ হয়ে গেলে আমি নিজেই রেডি হতে পারবো। সুযোগ দিয়েছিলাম, এখন সেটার পাবে না। আয়ান চৌধুরীর কথা অমত হলে এমনই হবে। চিন্তা করো না, অনেক ভালোবাসা দিয়ে তোমাকে রেডি করব। আপনি কি জানেন আপনি বিশাল বড় লুচু? হ্যাঁ জানি, কিন্তু সেটা শুধুমাত্র তোমার সাথে। এসব কথা ছাড়ুন, কোন অকাজ করতে গিয়েছিলেন সেটাই বলুন। কি বলতে চাইছো তুমি? আমি দেখেছি আপনি ব্যাগে করে মাস্ক, গ্লাস, হুডি, সানগ্লাস এসব নিয়ে বের হয়েছিলেন। সিয়ানের খাওয়া শেষ মনে হয়। আয়ান সিয়ানকে কোলে নিয়ে তাকে চুম্বন করলো। বাচ্চা সিয়ান নিজের বাবাকে পেয়ে খিলখিল করে হেসে দিল। আমার বাবাটার ঘুম ভাঙলো কখন শুনে? এত ঘুমালে হবে? প্রত্যুত্তরে সিয়ান শুধু মিষ্টি হাসি দিয়ে আয়ানের গলা জড়িয়ে ধরল। তুমি একটু বসো তো বাবা, তোমার ড্যাডও এখন তোমার মাম্মামকে রেডি করবে। তারপর আমরা সবাই একসাথে পাখির মতো আকাশে উড়াল দেব। আয়ানের অঙ্গভঙ্গি দেখে সিয়ান হাত পা নাড়িয়ে হাসছে। এখন তোমার ঘাড় ধরে মাম্মামকে আগে সোজা করে বসো এখানে। ম্যারেজ রেজিস্ট্রার অফিস থেকে বের হওয়ার পর ইনসিয়া বলল, এবার খুশি তো? এখন থেকে আরো ভালো করে পুতুল নাচ নাচাতে পারবেন আমাকে? আমি তো কোনো মানুষই নই, আমার কোনো অনুভূতি থাকতেই পারে না। তাই? আচ্ছা চলো বাস কাউন্টারে যাই। কি? তুমি তো মাইক্রোতে উঠতে পারো না, তাই ভাবলাম বাসে করে এয়ারপোর্ট যাই। অবাক হওয়ার কি আছে, আমি তো এর আগে তোমার জন্য বাসে উঠেছি। সো চলো যাওয়া যাক। আপনি নন। রায়ান চৌধুরী। ওই একই হলো তাই না? দেরি হয়ে যাচ্ছে, চলো। কেটে গেল আরও 2 দিন। সিয়ানের অপারেশন সাকসেসফুল। এই 2 দিন আয়ান ও ইনসিয়া হসপিটালেই ছিল। ছেলের জন্য সব কাজকর্ম ছেড়ে আয়ান চৌধুরী ছেলের সঙ্গে হসপিটালেই পড়েছিল, কারণ তার কাছে ফার্স্ট প্রায়োরিটি তার ছেলে সিয়ান। ইনসিয়া সিয়ানের পাশে কোনো রকমে শুয়ে আছে। সারা রাত ভালো করে ঘুম হয়নি। আয়ান ইনসিয়ার বাহুতে হাত রেখে বলল, সিয়ানকে ডিসচার্জ করে নেব, তুমি সব গুছিয়ে নাও। আমি সব ফর্মালিটিস পালন করে এসেছি। এত তাড়াতাড়ি ডিসচার্জ করানোর কি দরকার? আরও কিছুদিন এখানে থাকলে ভালো হবে। অপারেশনের পর 2 দিন তো এখানে রাখলাম, এখন শুধু নিয়ম করে সিয়ানের ভালোভাবে টেক কেয়ার করতে হবে এবং মেডিসিন দিতে হবে। এগুলো তো তুমি নিশ্চয় জানো। আফটার অল তুমি একজন নার্স ছেলে, এখানকার অন্য নার্সের চাইতে তুমি ভালো কেয়ার করতে পারবে, কারণ তুমি ওর মা। নার্সরা তো শুধু নিজেদের ডিউটি পালন করবে, তাদের বিশেষ কোনো অনুভূতি নেই সিয়ানার প্রতি। আর তোমার কেয়ারে থাকলে আমার ছেলেটা মায়ের ভালোবাসা পাবে। এবার তুমিই বলো সিয়ানের জন্য কোনটা বেশি ভালো হবে। ঠিক আছে, আপনি তাহলে ডিসচার্জ করিয়ে নিন। আয়ান ইনসিয়া ও সিয়ানকে বাড়ি পৌঁছে দিয়ে বের হলো অফিসের উদ্দেশ্যে। মৃদুলের সঙ্গে অনেক বোঝাপড়া আছে তার। আয়ান চৌধুরী অফিস আসতে দেখে মৃদুল প্রত্যেকটা এমপ্লয়ীদের কোনো কিছু নিয়ে লেকচার দিচ্ছে। আয়ানকে দেখে লিজা তাকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। হোয়াটস গোয়িং অন হিয়ার? আজকাল স্টাফদের কাজের গতি অনেক কমে গেছে, কাজ নিয়ে কেউই সেরকম সিরিয়াস দেখাচ্ছে না। উপরোক্ত তারা আবার ওয়ার্ক ব্রেক চায়, তাই মৃদুল স্যার তাদের সাথে এই বিষয়ে কথা বলছেন। ওর কাজ শেষ হলে আমার রুমে আসতে বলো। আয়ান চলে যেতে নিলে লিজা পিছু ডেকে বলল, স্যার আপনি কি সিম চেঞ্জ করেছেন? আয়ান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। লিজা মাথা নিচু করে বলল, আপনাকে কল করেছিলাম কিন্তু নাম্বার অফ দেখিয়েছিল, তাই জিজ্ঞেস করলাম। উইদাউট রিজন আমাকে কল করা নিষিদ্ধ। আর আমার নম্বর তোমাকে কে দিয়েছে? না মানে স্যার। হোয়াট হ্যাপেন্ড? স্পিক আপ। লিজা কিছু একটা ভেবে বলল, ইনসিয়া দিয়েছে। হোয়াট? জি স্যার, আর আপনি হয়তো জানেন না ইনসিয়া কিছুদিন হলো অফিসে আসে না, আবার আপনি না থাকলেও অফিস থেকে বেরিয়ে যায়। এরকম একজন ইনডিসিপ্লিন মেয়েকে আপনার বিয়ে করা ঠিক হয়নি স্যার। ওকে ফায়ার করছেন না কেন? আমি কাকে জবে রাখবো আর না রাখবো সেটা আমি ডিসাইড করব। অ্যাডভাইস দেওয়ার জন্য তোমাকে আমার কনসালটেন্ট রাখা হয়নি।
নিজের পোস্ট ভালো না লাগলে রিজাইন দিয়ে অন্য কোম্পানিতে কনসালটেন্ট হয়ে জয়েন করো। সরি স্যার। আয়ান হনহন করে চলে গেল নিজের কেবিনে। কিছুক্ষণ পর মৃদুল আয়ানের কেবিনে আসলো। সে চেয়ারে বসতে বসতে বলল, এই একটু ছাড় দিলেই সবাই পেয়ে বসে। এতগুলো স্টাফদের কন্ট্রোল করা কি যে মুশকিল, কি বলবো। ঠিকই বলেছিস, ছাড় দিলে মানুষ পেয়ে বসে। যেমন তোকে কিছু বলা হয় না বলে তুই আমাকে কন্ট্রোল করতে শুরু করেছিস। মানে? আয়ান উঠে দাঁড়িয়ে নিজের ডেস্কের উপর জোরে হাত রেখে মৃদুলের দিকে ঝুঁকে বলল, মানাটা কি এক্সপ্লেন করতে হবে? আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না। নিউরো ডায়াগনস্টিক সেন্টার হসপিটালে আমাকে ফেক পরিচয় দিয়ে কেন অ্যাডমিট করেছিলে? রিজন কি বল। তুই কি সব জেনে গেছিস? ইয়েস। তুই কি ভেবেছিলে আজীবন আমি ধোঁয়াশার মধ্যে থাকবো? সেরকম নয়। বাইরের সব ইনফরমেশন আমি পেয়েছি। এবার তুই বল, তুই কেন করলি এরকম? আমার লাইফটাকে কি চেস খেলা পেয়েছিস? আয়ান, ভুল বুঝছিস আমাকে। ঠিক কোনটা ভুল কোনটা জানে না, আমি শুধু কারণটা জানতে চাই। ওকে, প্রশ্ন কর, আমি আনসার দিচ্ছি। ফেক নাম দিয়ে হসপিটাল অ্যাডমিট করলি কেন আমাকে? কি উদ্দেশ্য ছিল তোর? দেশের অভ্যন্তরে তোর অনেক শত্রু। সেদিন কারা তোর উপর অ্যাটাক করেছিল আমি সেটা জানি না, তাই তোর পরিচয় গোপন করে তোকে হসপিটালে অ্যাডমিট করেছিলাম, যাতে কেউ তোকে খুঁজে না পায়। দিনের পর দিন বেয়ারিশ পেশেন্ট হয়ে পড়েছিলাম, কোনো খোঁজখবর কেন রাখিস না? আমি সেখানে গেলে তোর শত্রুদের নজরে পড়ে যেতাম। ফোনে যোগাযোগ করার সাহস হয়নি। কে কোন দিক দিয়ে ফোন ট্র্যাক করে বলা তো যায় না। মেইন কথা, আমি তোকে সেফ রাখতে চাইছিলাম, আর আমি জানতাম তুই সুস্থ হলে ঠিক ফিরে আসবি। হসপিটালের আমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হলো কি করে? এটা আমি জানি না। এই বিষয়টা ডাক্তার আমজাদ বা হসপিটাল কর্তৃপক্ষ ভালো বলতে পারে, কারণ আমি যে পরিমাণে টাকা দিয়েছি সেটা এত দ্রুত শেষ হওয়ার কথা নয়। কোন ভরসা আমাকে এখানে এইভাবে ফেলে রাখলে? তোর কিছু হয়ে গেলে ডক্টর আমজাদের ক্যারিয়ারও শেষ, কারণ ওনার কালোবাজারি যে ব্যবসাগুলো আছে সেগুলো তোর জন্য চলে। তুই না থাকলেও সেও শেষ হয়ে যাবে, তাই আমি ওনার দায়িত্বে তোকে রেখে এসেছিলাম। ইনসের সাথে আমার বিয়ের ব্যাপারটা তুই জানতি না? না, আমজাদ হোসেন আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। তাহলে আমাকে শহরে ফিরে কে আনলো? আর এত কিছু আমাকে কেন জানানো হয়নি? দীর্ঘদিন তোর খোঁজ খবর না পাওয়ায় আমি চট্টগ্রাম গিয়েছিলাম। ডক্টর আমজাদ হোসেনের থেকে জানতে পারি তোর মেমোরি লস হয়েছে, আর তুই একজন নার্সের সাথে আছিস। নার্সটা খুব একটা সুবিধার নয়, তোকে ফাঁসিয়ে টাকা পয়সা হাতানোর তালে আছে। সে আটকাতে চাইলেও তুই নাকি ফোর্সফুলি নার্সের সাথেই থাকতে চেয়েছিলি। পরবর্তীতে আমি তোকে ফলো করা শুরু করি। তুই একটা কাপড়ের দোকানে কাজ করতি। এসব দেখে সেই নার্স মানে ইনশিয়ার উপর অনেক রাগ হতো। আবার একদিন তোকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। কে বা কারা তোর উপর অ্যাটাক করেছিল আমি সেটা জানি না। তোকে এই অবস্থায় দেখে আমি তৎক্ষণাৎ নিকটস্থ হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ইমার্জেন্সি ঢাকায় চলে আসি। ইনশিয়ার নামে হসপিটাল থেকে এত বাজে কমেন্ট শুনেছিলাম যে ওর প্রতি অনেক রাগ ঘৃণা ছিল আমার, তাই আমি ওকে কিছুই জানাইনি। ওই মেয়ের যা খুশি হোক তাতে আমার কি, আমি তোকে পেয়েছি এটাই আসল কথা। এখানে ট্রিটমেন্টের পর তুই আবারও কোমায় চলে গেছিস। তোর জ্ঞান ফেরার পর তোর মধ্যে প্রায় অনেক স্মৃতিই ফিরে এসেছিল, তাই আমি সাইকোলজিস্ট হায়ার করি যাতে মানসিকভাবে তুই দ্রুত সুস্থ হয়ে উঠিস। সময়ের সাথে সাথে তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও মেমোরি লস হওয়ার পরের স্মৃতিগুলো মনে করতে পারিসনি। এটা ছিল আমার জন্য প্লাস পয়েন্ট। আমি এমনভাবে সবটা সাজাই যার কারণে তুই ভেবেছিলি শুরু থেকে তখন পর্যন্ত তুই ঢাকাতেই ওই হসপিটালে কমাইছিলি। আমি চাইনি ওই নার্সের কথা তোর মনে পড়ুক, কারণ তখন আমি ইনশিয়াকে সত্যিই খারাপ ভাবতাম। আর সাইকোলজিস্টও বলেছিল ফোর্সফুলি তোকে কিছু মনে করানোর চেষ্টা না করতে। আমি তোকে বলেছিলাম এনসিআর A to Z ইনফরমেশন আমার চাই। তাহলে তুই সিয়ানের কথাটা কেন জানিস না আমাকে? ইনশিয়া কোম্পানিতে আসার পর আমি যখন ওর সিভিগুলো দেখি তখনই চিনেছিলাম ওই সেই নার্স, তাই ওকে আমি সহ্য করতে পারতাম না। পরবর্তীতে ধীরে ধীরে ওর ক্লিল বিহেভিয়ার আমাকে মুগ্ধ করে, কিন্তু আমি তখনও শিয়ানের ব্যাপারটা জানতাম না। তুই ইনফরমেশন চাওয়ায় আমি ইনশিয়ার বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করি। তখন জানতে পারি শিয়ানের কথা, আর সেই সাথে ইনশিয়ার প্রতি আমার যে ভুল ধারণাগুলো ছিল সবটা দূর হয়। কিন্তু আমি তোকে শিয়ানের কথা জানাইনি, কারণ আমি চাইতাম না শিয়ান আর ইনশিয়া তোর লাইফে কামব্যাক করুক।
ইনশিয়ার বিষয়ে সব কিছু জানার পর নিজের অজান্তেই ওর প্রতি একটা সহানুভূতি তৈরি হয়েছে। আবার তুই তো মেয়েদের দু চোখে সহ্য করতে পারিস না, আবার পুরনো স্মৃতি মনে নেই। আমি ভেবেছিলাম এসব কথা জানালে তুই ইনশিয়ার থেকে শিয়ানকে ছিনিয়ে নিবি আর ইনশিয়ার কোনো ক্ষতি করতে পারিস, কারণ এর আগেও এমন ঘটনা কয়েকবার ঘটিয়েছিস। তুই মায়েদের অপছন্দ হওয়ায় তাদের সন্তানকে ছিনিয়ে নিয়েছিলি। শুরুর দিকে তুইও তো ইনশিয়াকে অপছন্দ করতি, তাই সব দিক ভালোভাবে ভাবনা চিন্তা করে এই কাজটা করেছিলাম আমি। সিয়াকে তুই ওই পুরোনো ফ্যাক্টরিতে পাঠিয়েছিলি তাই না? তোকে ওখানে দেখার পর প্রথমে ভেবেছিলাম ঘাপলা আছে, কিন্তু ভাবিনি আমার পেছনে তুই এত বড় একটা ষড়যন্ত্র করবি। কিসের ষড়যন্ত্র? আমি কোনো ষড়যন্ত্র করিনি তোর বিরুদ্ধে। ইনশিয়া যেন তোর পিছু ছাড়ে তাই ওকে পাঠিয়েছিলাম ওখানে, কিন্তু তুই যে আবারও ওখানে মার্ডার করবি সেটা কে জানতো? আমি যে কোনো কিছু করতে পারি, এর কোনো নির্দিষ্টতা থাকে না। তুই সিয়ানকে পাঠিয়ে অনেক বড় ভুল করেছিস। সাপোজ সিয়া যদি ভিডিও ক্লিপ করে পুলিশে দিত তাহলে কি হতো? কোনো আইডিয়া আছে তোর? হ্যাঁ, এটা সত্যিই কোনো পুলিশের বাপের ক্ষমতা নিয়ে আমাকে ধরে রাখার, কিন্তু আমার ফেস রিভিল হয়ে যেত, পুলিশ ডায়েরিতে নাম উঠে আসতো। কিন্তু ইনশিয়া এটা কেন করবে? সে তোকে অসম্ভব ভালোবাসে আয়ান। আমি জানি সে আমাকে ভালোবাসে, কিন্তু এক্ষেত্রে ওকে আমি এক বিন্দুও বিশ্বাস করি না, কারণ এই কাজটা করা সিয়ার জন্য অসম্ভব কিছু না। সিয়া ভালোর জন্য যেমন জ্ঞান দিতে পারে, তেমনি খারাপকে ধরিয়ে দিতে যে কোনো কিছু করতে পারে। এর প্রমাণ আমি বহুবার পেয়েছি। এরকম কিছু তো হয়নি, তাহলে এত রিয়াক্ট কেন করছিস? সব কিছু মাস্টার মাইন্ড তুই মৃদুল, তোর জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তুই যদি এরকমটা না করতি তাহলে আমার ওয়াইফকে এত স্ট্রাগল করতে হতো না, আমার সন্তানকে এত সাফার করতে হতো না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ছেলের অসুস্থতা এত বেড়ে গেছে। আমি নিজেও জানতাম না আয়ান। আমি তোদের ছেলের বিষয়ে জানার পর ইনশিয়াকে যখন প্রশ্ন করি তখন ও স্বীকার করেছিল ঠিকই, কিন্তু শিয়ানের অসুস্থতার ব্যাপারে কিছুই বলেনি। ফ্যাক্টরি থেকে তুই আমাকে নিয়ে চলে আসার পর আমি ইনশিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। পরবর্তীতে ফোনে লোকেশন ট্র্যাক করে হসপিটালে পৌঁছানোর পর শিয়ানের অসুস্থতার ব্যাপারে জানতে পারি। ব্লাড খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তোকে ইমার্জেন্সি নিয়ে গেছিলাম ব্লাড দেওয়ার জন্য। তুই শুধু আমাকে একা দোষারোপ করিস না, ইনশিয়াও কিন্তু কোনো অংশে কম নয়। আমার দোষ আছে মানছি, কিন্তু এখানে এসে যা কিছু হচ্ছে এসবের জন্য দায়ী শুধুমাত্র ইনশিয়া। সিয়ার মনে আমার বিরুদ্ধে তিক্ততা তো তুই সৃষ্টি করেছিস। দেখ, আমি যা কিছু করেছি সব তোর ভালোর জন্য। আন্টিকে আমি কথা দিয়েছিলাম জীবন দিয়ে হলেও আজ জীবন তোকে রক্ষা করব। আমি আমার প্রতিজ্ঞা কখনো ভাঙবো না। আমি চাইনি সুস্থ হয়ে ওঠার পরপরই তুই এত কিছু ফেস করে হাইপার হয়ে যাস। ডক্টর বলেছিলেন তোর মাথায় বেশি প্রেশার পড়লে আবারও মেমোরি লস হওয়ার সম্ভাবনা আছে। এটা জানার পর আমি কিভাবে তোকে এসব কথা জানাতাম বল? জেনে শুনে তোর ক্ষতি করতে পারিনি আমি। জেনে শুনে না করলেও না জেনে অনেক বড় ক্ষতি করেছিস আমার জীবনের অনেক মূল্যবান সময়গুলো হারিয়েছে আমি। চাইলে সেগুলো কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। আমাকে যদি ক্ষমা করতে না পারিস তাহলে মেরে ফেল। আমি নিজেই তোকে বলছি আমাকে শেষ করে দিতে। এমনিতেও আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। অনাথ আমি তো সেই কবেই মারা যেতাম। তোর মা মৃত্যুর কূপ থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসছিল। সেদিন থেকেই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যাদের জন্য নতুন করে জীবন পেলাম তাদের রক্ষার্থে যা কিছু করতে হয় করব। আজ তোর হাতে মৃত্যু হলেও আমার কোনো আফসোস থাকবে না। মার মার আমাকে। মৃদুল উঠে এসে আয়ানের পায়ের নিকটে বসল। আয়ান মৃদুলের দুই কাঁধে হাত রেখে বলল, আয়ান চৌধুরীর স্বার্থপর নয় যে স্বার্থপর হলে শুভাকাঙ্ক্ষীকে মেরে ফেলবে। আয়ান চৌধুরী শুধু তাদেরকে সাজা দেয় যারা ক্ষমার অযোগ্য পাপ করে, বিশ্বাসঘাতকতা করে। তোর প্রতি শুধু একটা ইনস্ট্রাকশন, এরপর থেকে যেটাই করিস আমাকে অজ্ঞাত রাখা যাবে না। শিয়ানের কি খবর? এখন সুস্থ আছে তো? অপারেশন সাকসেসফুল। একটা অনুরোধ তোর কাছে। বল। ইনশিয়ার ওপর আর টর্চার করিস না। মেয়েটা তো কম কিছু সহ্য করেনি, তোর জন্য অনেক সাফার করেছে। মেয়েটার কথা সহ্য করবে বলতো? এবার ওকেও একটু ভালো রাখার চেষ্টা কর। আদর্শ বাবা তো হয়েছিস, এবার আদর্শ স্বামী হয়ে দেখা। ওই যে বললাম ইনশিয়ার প্রতি একরকম সহানুভূতি সৃষ্টি হয়েছে। আর তাছাড়াও ওকে আমি ছোট বোনের চোখে দেখি। একজন বিবেকবান মানুষ হিসেবে ছোট বোনের এই কষ্টগুলো আর দেখতে পারছি না রে। ওকে,
আমি এখন বের হব, জরুরি কাজ আছে। অফিসিয়াল কাজ নাকি আন্ডারওয়ার্ল্ডের? এই প্রশ্নের উত্তর আমি তোকে দিব না। দেখা যাবে তোকে জানানোর পর এই কথাটা সিয়ার কান পর্যন্ত পৌঁছে যাবে। আয়ান বের হয়ে আসার পর প্রাইভেট গাড়িতে করে রওনা দিল নির্দিষ্ট গন্তব্যে। আয়ানের গাড়ির পিছু পিছু একটা ট্যাক্সিও চলেছে তাকে ফলো করার জন্য। ট্যাক্সিতে অন্য কেউ নয়, ইনসিয়া রয়েছে।